আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। আজকে আমরা দেখবো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা, এটা লেকচার 1। তো এটা মোটামুটি হচ্ছে ছোট একটা চ্যাপ্টার, বাট ছোট একটা চ্যাপ্টার হলো এটা থেকে যে প্রবলেমগুলো আসছে সেগুলো খুব অবভিয়াস টাইপের প্রবলেম। যেমন হচ্ছে দেখা যায় যে আমাদের ম্যাথ আসলে ফ্যারাডের সূত্র আর নার্সের সমীকরণ বা ইএমএফ এগুলো বের করা আসে। নার্সের সমীকরণের প্রবলেমগুলো আবার ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ হয়ে যায় যদি ডাটা সুবিধাজনক ভাবে না দেওয়া থাকে। এই জন্য হচ্ছে যে একটু কম আসে, বাট মোস্টলি হচ্ছে এই যে ইএমএফ থেকে আর হচ্ছে এই যে ফ্যারাডের সূত্রে ম্যাথ আসে এগুলা থেকে। বাকিগুলো আবার থিওরিটিক্যাল টপিক থেকে কিছু এমসিকিউ আসে, যেমন লবণ সেতুতে কোন লবণ ব্যবহার করা যায়, তড়িৎ বিশ্লেষণ কোষে ক্যাথোডে কাকে পাওয়া যাবে, অ্যানোডে কাকে পাওয়া যাবে, কোনটা ভালো তড়িৎ পরিবাহী, এটা থেকে তো অনেক আসে, যে কোনটা সুপরিবাহী কোনটা কুপরিবাহী, এই টাইপের কোয়েশ্চেন গুলা, ঠিক আছে। আর হচ্ছে ওই যে তড়িৎ রাসায়নিক সারি, কোন ধাতু হচ্ছে বেশি সক্রিয়, কোনটা হচ্ছে কম সক্রিয়, কোনটা কাকে বিজারণ করতে পারবে পারবে না, এই টাইপের ব্যাপার স্যাপার গুলা। তো এখানে বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা কথা বলি হচ্ছে, দেখো নামটা দেখো, তড়িৎ রসায়ন। তড়িৎ আর রসায়নের মধ্যে ইলেকট্রিসিটি থেকে কিভাবে আমরা কেমিক্যাল এনার্জি কনভার্ট করতে পারি এইটা, আর হচ্ছে কেমিক্যাল এনার্জি থেকে কিভাবে ইলেকট্রিক এনার্জি কনভার্ট করতে পারি এইটা, বেসিক্যালি হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আর কি কথাবার্তা বলা হয়। এই যে দেখো, ই ফর লিখলাম ইলেকট্রিসিটি, আর সি ফর হচ্ছে কেমিস্ট্রি। দুইটা এনার্জি, একটা ইলেকট্রিক এনার্জি আর একটা কেমিক্যাল এনার্জি, এই যে একটা থেকে আরেকটা কনভার্ট করার যে ব্যাপারটা, সেটাই আর কি এখানে আলোচনা করা হয়। ওকে, সামনে যে এটা নিয়ে আরো কথাবার্তা থাকবে, আসো দেখি। শুরুতেই আজকে আমরা লেকচার 1-এ এই দুইটা টাইপ নিয়ে কথা বলবো, ছোট ছোট টাইপ, মানে খুবই মানে একদম এই যে টাইপগুলো আছে না, বেসিক্যালি এই টাইপটা একটু কনসেপচুয়াল ডিসকাশন, এটার উপরে বাকি যে টাইপগুলো সেগুলো ডিপেন্ড করে। এই জন্য এদের থেকে কোয়েশ্চেন একটু কম আসলেও এটা আমাদের ভালো মতো বোঝা লাগবে সামনের দিকে আমরা যে টাইপগুলো দেখবো না সেগুলো বোঝার জন্য। ওকে, আসো। তো প্রথমে হচ্ছে আমাদের প্রথম যে টাইপটা তড়িৎ পরিবাহিতা, এখান থেকে একটু দেখতেছি। দেখো, তড়িৎ পরিবাহী আর এর প্রকারভেদ। তড়িৎ পরিবাহীকে এই যে আসলে কিভাবে তড়িৎটা পরিবহন করে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছে। কিভাবে পরিবহন করে বলতে, দেখো প্রথমে হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, যারা আসলে তড়িৎ পরিবহন করে হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা, নামটাই দেখো আয়নিক পরিবাহী, এরা আসলে তড়িৎ পরিবহন করে হচ্ছে আয়নের মাধ্যমে। তাহলে কি দেখলাম, মাধ্যমটা কি, এই যে এখানে আমি বলতেছি মাধ্যম, মাধ্যমটা কি, এটার উপর ভিত্তি করে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, মোস্টলি যেটার আলোচনা আমরা আর কি ফিজিক্সে দেখি, ওহমের সূত্র। ওহমের সূত্রতে আমরা যেটাকে নিয়ে ডিসকাস করি সেটাই হচ্ছে এটা। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা নামেই দেখো আয়নিক, মানে এখানে তড়িৎ পরিবহনটাই হবে হচ্ছে আমাদের আয়নের মাধ্যমে। ওকে, তো দেখো ক্যাটাগরি, প্রথমে হচ্ছে আমাদের সুপরিবাহী। সুপরিবাহী নাম থেকে বুঝতে পারতেছো, যারা খুব ভালো মতো আমাদের হচ্ছে তড়িৎটা পরিবহন করতে পারে। যেমন এখানে হচ্ছে ধাতুগুলা, ধাতু বলতে আমাদের এখানে সিলভার, কপার, আয়রন, হ্যাঁ, এইসব ধাতু। তারপর হচ্ছে ধাতুর সংকর, ধরো সংকর বলতে আমরা পিতলের কথা বলতে পারি, হ্যাঁ, যেটা হচ্ছে এই যে কপার আর জিঙ্কের সংকর, এরকম হইতে পারে। তারপর হচ্ছে কঠিন লবণ, এই যে এখানে একটা পার্থক্য আছে, হ্যাঁ, দেখো কঠিন লবণ, কঠিন লবণ থাকে হচ্ছে এরকম ক্যালাসের মধ্যে একটা প্লাস চার্জ, তার আশেপাশে এরকম সব থাকে হচ্ছে আমাদের মাইনাস চার্জ, একটা প্লাসের আশেপাশে সব মাইনাস, এইভাবে সব মাইনাস, এরকম করে এই যে প্লাস মাইনাস, এই যে মাইনাস প্লাস, এরকম করে থাকে। সো এই যে এই ক্যালাসটা যেটা, এই ক্যালাসের মধ্যে, এবং এটা দেখো সলিড ক্যালাস, তো ওকে আমরা রাখতেছি কিসের মধ্যে, দেখো ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে। কিন্তু আমরা যদি এইখানে আবার চলে আসি, আমাদের দেখো এই পাশে সবল তড়িৎ বিশ্লেষ্য, মানে এই ক্যাটাগরিতে আয়নিক পরিবাহী, এখানে কিন্তু আমরা আবার সোডিয়াম ক্লোরাইডটাকে রাখছি। তার মানে সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থায়, সলিড অবস্থায় কিন্তু ও ধাতব পরিবাহীর মতোই অনেকটা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করবে। আর হচ্ছে যদি আমরা ওকে আয়নে নিয়ে আসি বা দ্রবণে নিয়ে আসি, যেমন সোডিয়াম ক্লোরাইড লিকুইড বা সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, তখন কিন্তু আয়নের মাধ্যমে তড়িৎটা পরিবহন করবে। ওকে, যাই হোক, মেইনলি হচ্ছে আমাদের যে ডিসকাশন এখানে হচ্ছে গ্রাফাইটটা। এবার যদি আসি, গ্রাফাইট হচ্ছে একটা অধাতু, কিন্তু অধাতু হওয়ার পরেও গ্রাফাইটে কার্বনের সংকরায়ন থাকে হচ্ছে sp2। তো তোমরা দেখছো এই যে এই টাইপের স্ট্রাকচারটা এরকম, এই যে এইভাবে থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যেরকম ষড়ভুজের মতো। এই সেম জিনিসটাই আবার হচ্ছে আরেকটা কি, আমি এই সেম জিনিসটাই এই যে এখানে আরেকটা এরকম লেয়ার থাকে, এন্ড এটা হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করি যে এরকম। তো দেখা যায় যে এই দুইটা লেয়ারের মধ্যে, এই দুইটা লেয়ারের মধ্যে আবার এইভাবে হচ্ছে এই যে বন্ডগুলো এরকম করে থাকে, এইভাবে হচ্ছে বন্ডগুলো এরকম করে থাকে। সো টেকনিক্যালি যেটা হয় যে এক একটা কার্বন তিনটা কার্বনের সাথে বন্ড করে থাকে, প্রত্যেকটা কার্বন গ্রাফাইটের মধ্যে এরকম তিনটা কার্বনের সাথে বন্ড করে থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছি, sp2। এন্ড sp2 থাকার কারণে ওই যে আরেকটা যে অরবিটাল থেকে যায়, যেটা হচ্ছে আমাদের এখানকার p অরবিটাল,
ওই পি অরবিটালের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এইখানে এই লেয়ারগুলোর মাঝখান দিয়ে মুভ করতে পারে। এই জন্য হচ্ছে আলটিমেটলি ও একটা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করে, অধাতু হওয়ার পরেও ও একটা ইলেকট্রনীয় পরিবাহী হিসেবে কাজ করে, যেই কাজটা আমাদের আবার ডায়মন্ড করতে পারে না। এগুলো আর কি তোমাদের ভার্সিটির এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডায়মন্ডে কি হয়, এই যে একটা কার্বন ও আর কি এরকম 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, 4টা। সো 4টা কার্বনের সাথে যুক্ত থাকলে ওর হাইব্রিডাইজেশনটা হয়ে যায় হচ্ছে sp3। এই জন্যই হচ্ছে ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করতে পারে না, আর হচ্ছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, sp3 sp2। সো এটা একটা ভালো রিটেন কোয়েশ্চেনও কিন্তু হইতে পারে যে ব্যাখ্যা করো। হ্যাঁ, বা বোর্ডে হয়তো তোমরা দেখছো যে অনেক সময় খতে অনুধাবনমূলকে এই টাইপের কোয়েশ্চেন এসে থাকে। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কি এগুলো হয়তো জানো, পড়ছো ফিজিক্সে, ওই যে যাদেরকে দিয়ে হচ্ছে তোমার পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর এখানে পড়ার কথা। এই যে দেখো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, মোস্টলি হচ্ছে এরা। আর দেখো এটা হচ্ছে একটা ইউনিক জিনিস, সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। বুঝে যাচ্ছে সুপরিবাহী যারা কিনা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন ভালোভাবে করতে পারে। অর্ধপরিবাহীর ব্যাপারটা তো জানোই, যে এদেরকে দিয়ে হচ্ছে পি টাইপ এন টাইপ যেটা ওইভাবে বানানো হয়। এন্ড সুপার পরিবাহী কি হচ্ছে, সুপার পরিবাহী হচ্ছে খুবই ভালো পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। মানে এদের রোধ বা রেজিস্ট্যান্স অলমোস্ট, রোধটা হচ্ছে অলমোস্ট জিরো, টেন্ডস টু জিরো লিখলাম, প্রায় হচ্ছে শূন্যর কাছাকাছি, এরকম যে এত ভালো তড়িৎ পরিবহন করতে পারে। যেমন এখানে দেখা যায় নিরে সাধারণত যেটা হয় মিশ্র অক্সাইড হয়। সো তোমরা যেটা করবা, এই যে এদের সংকেতটা জেনে রাখবা, এই দুইটার সংকেত বইতে আসছে, সংকেতটা জেনে রাখবা। পরীক্ষা যদি আসে বা ধরো কতে মানে বা হচ্ছে কখনো রিটেনে আসলো যে একটা সুপার পরিবাহীর সংকেত লিখো, তখন যাতে তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। এন্ড এই যে আরেকটা জিনিস যেটা এদের সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা, এটা হচ্ছে মানে সন্ধি তাপমাত্রা, এটা হচ্ছে দেখে রাখতে পারো। এই যে একটার হচ্ছে 23.2 আর একটা হচ্ছে 90 কেলভিন। তো এই পুরো জিনিসটা যেটা এই দিকের যে পোর্শনটা, এটা পুরোটা হচ্ছে মুখস্থ বেসড। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সিলেবাসে যতটুকু বলা, তুমি জাস্ট এই এক্সাম্পল গুলো জানলেই হবে। এমনিতে এগুলো থেকে এখন পর্যন্ত কোয়েশ্চেন আসে নাই, সুপার পরিবাহী থেকে তোমাদের ভার্সিটিতে কোনো কোয়েশ্চেন আসে নাই। আসছে হচ্ছে মোস্টলি যে সুপরিবাহী, তারপরে এই যে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এগুলো থেকে। বাট জেনে রাখলে তো ক্ষতি নেই, ঠিক আছে। আর ধরো আরেকটা ক্যাটাগরি কি আছে আমাদের, কুপরিবাহী। আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহীর মধ্যে কারা পড়ে জানো খুব ভালো মতো। ধরো হচ্ছে মানে পরিচিত এক্সাম্পল, ধর আমাদের রাবার হইতে পারে, হ্যাঁ রাবার। তারপর হচ্ছে কাঠ হতে পারে, যারা কিনা হচ্ছে সহজে বিদ্যুৎ পরিবহন করে না, মানে একদমই করে না, ঠিক আছে এগুলা। এবার চলে আসি এই যে এই সাইডটায়, যারা কিনা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এবং নামের মধ্যে দেখো তড়িৎ বিশ্লেষ্য, এরা যে খালি তড়িৎ পরিবহন করে তা না, তড়িৎ পরিবহনের পরে এরা আবার ভেঙে যায়। বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ মানে হচ্ছে ভাঙা। তার মানে হচ্ছে আমি কারেন্ট পাস করব, পাস করার পর ওই কারেন্টটা পাস হওয়ার কারণে এরা আবার ভেঙেও যাবে, এবং আমি এদেরকে হচ্ছে উপাদান মৌল হিসেবে পাবো, দেখবো আমরা একটু পরে, তখন আরো ক্লিয়ার হবা। দেখো সবল তড়িৎ বিশ্লেষ্য কারা, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার বা লবণ যারা। দেখো তীব্র অ্যাসিড কারা হচ্ছে, এই যে এগুলাকে তোমরা চিনো, HCl, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাদেরকে চিনো আর কি তারাই মোস্টলি, নাইট্রিক অ্যাসিড। তারপর তীব্র ক্ষারের মধ্যে হচ্ছে আমাদের আছে KOH, তারপর হচ্ছে NaOH, এগুলা। তারপর লবণ আছে এই যে সোডিয়াম ক্লোরাইড, এরকম। তারপর কপার সালফেট, এই যে এগুলা। তারপর দেখো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার কারা, সাধারণত হচ্ছে যারা জৈব অ্যাসিড গুলো হয় তারা। যেমন হচ্ছে আমরা যদি বলি এখানে, এখানে লিখি কয়েকটা, এই যে আমাদের মিথানোইক অ্যাসিড, তারপর হচ্ছে ইথানোইক অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড। তারপর হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড, হ্যাঁ। তারপর দেখো যেমন ক্ষারের মধ্যে আমাদের খুব পরিচিত একটা ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আবার আরেকটা মজার জিনিস বলি, মানে এটা মনে রাখতে পারো, এই যে সালফিউরিক অ্যাসিড, ও যেমনটা হচ্ছে একটা তীব্র অ্যাসিডের ক্যাটাগরিতে পড়ে। ওর যে আস অ্যাসিডটা, এই যে দেখো একটা হচ্ছে H2SO4 আর একটা হচ্ছে H2SO3। সালফিউরিক অ্যাসিড তীব্র, বাট সালফিউরাস হচ্ছে মৃদু। আবার নাইট্রিক অ্যাসিড HNO3 হচ্ছে কি তীব্র, আর নাইট্রাস অ্যাসিড এই যে HNO2 হচ্ছে দুর্বল। আবার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরকম। সো এই যে এরা কি মৃদু অ্যাসিড বা ক্ষারগুলা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা সবল তড়িৎ বিশ্লেষ্য অনেক ভালো তড়িৎ বিশ্লেষণ হইতে পারে বা অনেক ভালো তড়িৎ পরিবহন করতে পারে। মৃদুটা কি অনেক কম। আর এরপর আসে সবচেয়ে খারাপ ক্যাটাগরি, যেটা তড়িৎ অবিশ্লেষ্য, মানে যারা লিকুইড বা অ্যাকুয়াস অবস্থায় থাকার পরও তুমি বাইরে থেকে কারেন্ট দিলে তারা ভাঙে না। তো যেমন হচ্ছে এখানে আমাদের পানি, পানি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, বিশুদ্ধ পানি, শুধু পানি বললে হবে না, বিশুদ্ধ পানি। কারণ অনেক সময় দেখা যায় যে পানি তড়িৎ পরিবহন করে, এটা তখনই করে ধরো তুমি মানে কোথা থেকে একটা পানি একটু পানি নিয়ে আসলা, দেন তুমি টেস্ট করলা যে আসলে সে কি
এই যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে নাকি পারে না। সো যেটা দেখা যাবে ও হয়তো তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু তখনই করবে হয়তো ওর মধ্যে লবণ মিশানো আছে সাপোজ, হ্যাঁ পড়ছো হয়তো বা তোমরা হয়তো শুনছো বা দেখছো যে সল্ট ওয়াটার ইজ এ গ্রেট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তার মানে পানির মধ্যে যদি অল্প পরিমাণ সল্ট লবণ মিশিয়ে দাও, হচ্ছে সাপোজ কোনো অ্যাসিড মিশিয়ে দাও যারা হচ্ছে নিজেরা ভালো পরিবাহী, ওইটা মিশিয়ে দিলে দেখা যাবে যে পানিটাও তড়িৎ পরিবহন করতে পারতেছে। কিন্তু বিশুদ্ধ পানি যেটাতে হচ্ছে জাস্ট আমাদের এই যে H2O তে, বিশুদ্ধ পানি যেখানে আসলে H+ আয়ন আর OH- আয়ন আছে, এরা না আসলে এনাফ না তড়িৎটা প্রপারলি পরিবহন করার জন্য। তড়িৎ পরিবহন করার জন্য অবশ্যই এখানে সবল কিছু ওর মধ্যে মিশানো থাকা লাগবে। তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল, তারপর হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের এই যে এটা তো চিনো তাই না, CaCl3, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম, হ্যাঁ। তারপর হচ্ছে চিনি, এই যে C12H22O11 গলিত সালফার। আর কাঠ, রাবার, কাঠ আর রাবারকেও এই যে কুপরিবাহী এই ক্যাটাগরিতে আর কি রাখা হয়েছে, যেটা আমি যাদের কথা বলতেছিলাম। তাহলে দেখো এই এক্সাম্পল গুলা খুবই 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 ইম্পর্টেন্ট। আর আমি তো মনে রাখার ওই বলেই দিলাম যে এখানে কি মনে রাখবা, ধাতু, সংকর, আর হচ্ছে তোমার গ্রাফাইটটা মনে রাখো, লবণেরটা হয়তো আসবে না, মোস্টলি এগুলা। তারপর হচ্ছে অর্ধপরিবাহী, এই যে অপধাতু যারা, মোস্টলি হচ্ছে তারা, উপধাতু যারা তারা। সুপার পরিবাহীর একটু এক্সাম্পল গুলো কষ্ট করে খাতায় 2 বার লিখে ফেলবা, 2-3 বার মনে করে ফেলবা। তারপর সবল তড়িৎ বিশ্লেষ্য, যারা নিজেরা হচ্ছে তীব্র অ্যাসিড ক্ষার হয়। এন্ড তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের এক্সাম্পল গুলো খুবই কমন। প্লাস হচ্ছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে অ্যাসিড বেজের লেকচারে তোমরা এটা পাবা। দেখো এখানে কি তীব্র অ্যাসিড গুলো কমন, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HCl, যেগুলো কমন আর কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা। আচ্ছা, তারপর কি মৃদু, মৃদু তো জানো মিথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড, জৈব অ্যাসিড মানে হচ্ছে দুর্বল হয়। আর ক্ষারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা মনে রাখতে পারো, এটা। আর হচ্ছে অবিশ্লেষ্য কারা, জৈব তরল গুলা, এই যে অ্যালকোহল আছে, তারপর এখানে আমার বেনজিন হইতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড হইতে পারে, ক্লোরোফর্ম হইতে পারে, এরা। ঠিক আছে, ওকে। তাহলে আসো এবার একটু দেখি এখানে চিত্রের মাধ্যমে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কি হচ্ছে দেখো, ইথানল নো কন্ডাক্টিভিটি, মানে বাইরে থেকে হচ্ছে আমি এখানে কারেন্ট দিলাম, এন্ড কারেন্ট দিয়ে এই সার্কিটটা কমপ্লিট করলাম। সার্কিট কমপ্লিট করা মানে কি, জিনিসটা এরকম হওয়ার কথা আমার, যে এই যে কারেন্টটা এইখান দিয়ে এসে এই দ্রবণের থ্রুতে পাস করে এই বাল্বটাকে জ্বালানোর কথা। আইডিয়াটা হচ্ছে এরকম। এবারে এইখানে একটু তাকাও, এই যে 3টা ক্যাটাগরি দেখতেছি, তোমরা দেখো প্রথমটা কি, ইথানল রাখা হয়েছে, সার্কিট প্রপারলি কমপ্লিট হয় নাই, কারণ কি, নো কন্ডাক্টিভিটি। আমরা দেখছি কি ও কিসের মধ্যে পড়ে, এই যে এই ক্যাটাগরিতে পড়ে, একটু আগে দেখছি আমরা, জৈব তরল, অর্গানিক লিকুইড, অর্গানিক লিকুইড, যেহেতু এই ক্যাটাগরিতে পড়ে, দ্যাটস হচ্ছে কি ও তড়িৎ পরিবহন করতে পারে না, এই জন্য লাইটটাও জ্বলতেছে না। এবার দেখো KCl, আমরা তো জানি যে KCl হোক বা NaCl হোক, ও হচ্ছে তীব্র তড়িৎ পরিবাহী বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এই জন্য কি হচ্ছে, ও যখন সার্কিটটা কমপ্লিট করতেছে, এই যে দ্রবণের এখান দিয়ে যে আলটিমেটলি এইটা খুব ভালো মতো বাল্বটা তখন জ্বলতেছে। আর এরপর দেখো মৃদু তড়িৎ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের নেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিডকে, অ্যাসিটিক অ্যাসিড, এই যে CH3COOH, ওকে নেওয়া হয়েছে। সো ও যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই জন্য ওর ক্ষেত্রে বাল্বটা হালকা করে জ্বলতেছে। মানে ঘটনা যেটা হচ্ছে, আসলে আমরা কি বলতেছি, পড়তেছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। তো ওদের তড়িৎ পরিবহনটাই তো হয় হচ্ছে আমাদের আয়নের মাধ্যমে, আয়নের মাধ্যমে। সো আয়নের জন্য তো, মানে তড়িৎ পরিবহন হওয়ার জন্য তো আগে আয়নটা লাগবে, তাই না? এখন এই যে আমাদের ইথানল, ও তো আয়নে ভাঙতেছেই না, ইথানল ও তো আয়নে ভাঙতেছেই না। তো আয়ন না হইলে কিভাবে তড়িৎ পরিবহন করবে? আবার আমি যদি KCl নিই, KCl দেখা যায় যে একদম 100% ভেঙে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়ে যায়, মানে এইটা যদি 100 থাকে, এটা একদম 100% এরকম ভেঙে যায়। সো এই যে 100% ভেঙে যায় দেখে এখানে অনেক বেশি পরিমাণে আয়ন থাকে, ক্যাটায়ন অ্যানায়ন, এই জন্য অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে, তাই সুপরিবাহী। আর এখানে যদি আসি আমাদের এই যে লো কন্ডাক্টিভিটির ক্ষেত্রে কি হচ্ছে, তোমরা তো জানো যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, দুর্বল অ্যাসিড ক্ষার, ওদেরকে কিন্তু আমরা লিখি হচ্ছে এরকম উভমুখী সাইন দিয়ে। এন্ড ও ভাঙার সময় কি হয়, এই যে CH3 C+O- আর হচ্ছে H+। তো ভাঙার সময় কি হয়, দেখা যায় যে আমার এখানে এটা যদি 100% হয়, এখানেও ভাঙছে ধরো মাত্র 5% বা হয়তো আরো কম। এই জন্য এখানে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা থাকে কম। সো সংখ্যা কম থাকলে পরিবহন করলেও, এই যে দেখো সংখ্যাগুলো কম, পরিবহন করতেছে আস্তে আস্তে বা অল্প পরিমাণ, আর এখানে করতেছে বেশি পরিমাণ। আর এখানে যেহেতু হচ্ছেই না, আয়নেই যেহেতু ভাঙতেছে, নিজে দেখছো কোনো আয়ন নেই, এখানে অনেক আয়ন আর এখানে অল্প আয়ন, এই জন্যই ব্যাপারটা এরকম হয়। আশা করি বুঝতে পারছো। এবার আসো প্রশ্ন দেখি, চিনি ও গ্লুকোজ হলো, ওই যে চিনি আর গ্লুকোজ তো বুঝতেই পারছো জৈব তরলের ক্যাটাগরিতে পড়ে। তো যদি জৈব তরলের ক্যাটাগরিতে পড়ে তাহলে কি হবে আমাদের,
এই যে তড়িৎ অবিশ্লেষ্য। সি, সেমিকন্ডাক্টর রূপে কোনটা ব্যবহৃত হয়? জার্মেনিয়াম। এই যে একদম মোটামুটি রিজন কোয়েশ্চেন। আর দেখছো যেহেতু 21-22 আসছে, আবার হচ্ছে 19-20 আসছে, সো কোয়েশ্চেনের ক্যাটাগরি কিন্তু রিপিট হয়। হুবহু কোয়েশ্চেনটা রিপিট হয় নাই, কিন্তু ক্যাটাগরি রিপিট হয়েছে। তার মানে যে ধরো 19-20 সালের জন্য এই কোয়েশ্চেনটা পড়ছে, সে যদি বইয়ের থেকে বা কোয়েশ্চেন ব্যাংক থেকে একবার এই চার্টটা রিভিউ করে নেয়, তাহলে কিন্তু সে 21-22 সালে পরীক্ষা দেওয়ার সময় এই কোয়েশ্চেনটা পারবে। ওকে, তারপর কি, নিচের কোনটি পানিতে যোগ করলে উৎপন্ন দ্রবণটি বিদ্যুৎ সুপরিবাহী হবে? অবশ্যই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ হচ্ছে কি তীব্র ক্ষার, তীব্র ক্ষার, এই জন্য হচ্ছে ও এটা করতে পারবে। ওকে, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়? তড়িৎ বিশ্লেষ্য মানে আমরা যাদেরকে নিয়ে কথা বলতেছি, আমরা তো দেখছি তাদের মধ্যে কিভাবে তড়িৎ পরিবাহিত হয়, এই যে আয়ন চলাচলের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হয় হচ্ছে আয়ন চলাচলের মাধ্যমে। ওকে, আচ্ছা, আর তোমাকে যদি এটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী না বলে যদি বলতে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে কিভাবে পরিবাহিত হয়, এটা আমরা একটু পর দেখবো, তাও একটু বলি যেহেতু এগুলো তোমরা জানাশোনা জিনিসই দেখার কথা। আমাকে যদি বলতো ওই যে পাত্রের কথা, তড়িৎ বিশ্লেষণ কোষের কথা, সেখানে কিভাবে তড়িৎ পরিবাহিত হয়, ওইখানে কিন্তু এই যে কি থাকে আমাদের, ক্যাথোড অ্যানোড থাকে, এন্ড ক্যাথোড অ্যানোডটা এই যে বাইরে হচ্ছে ব্যাটারির মাধ্যমে যুক্ত থাকে। ওকে, এরকম থাকে। তো দেখো এইখানে এই যে ক্যাথোড বা অ্যানোড যারা আছে, তারা কি, তারা তো হচ্ছে আমাদের ধাতব পরিবাহী, ধাতু যেহেতু। সো ধাতব পরিবাহী কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে? অবশ্যই হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে। কিন্তু এই যে দ্রবণটা যেটা, সেটা তো হচ্ছে আবার কি তড়িৎ বিশ্লেষ্য। সো ও আবার কিসের মাধ্যমে করে? আয়নের মাধ্যমে। সো যদি আমাদের এটা একটা কোষ হইতো, সেল হইতো, তখন হচ্ছে এখানে ইলেকট্রনের মাধ্যমে পরিবহন করে, আমরা হচ্ছে আয়নের মাধ্যমে করে। আর যদি শুধু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর কথা বলি, সেটা আয়ন চলাচলের মাধ্যমে। ওকে, বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু, এটা আমরা দেখছি এই যে কার্বনের উদ্ভেদ যেটা হচ্ছে গ্রাফাইট, সেটা। কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? দেখো এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অবশ্যই আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু ও হচ্ছে একটা তীব্র ক্ষার। বাকি কারোরই কিন্তু এটা হওয়ার প্রশ্নই আসে না। এই যে এটা জেনে রাখো, HF, এটা দেখে অনেকের মনে হতে পারে আচ্ছা আমাদের হচ্ছে HCl তো তীব্র অ্যাসিড, তাহলে মনে হয় HF ও তীব্র অ্যাসিড হবে। কিন্তু না, এটা মনে রাখো HF হচ্ছে খুবই উইক একটা অ্যাসিড, উইক অ্যাসিড। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে HF উইক অ্যাসিড হইলেও বাকি তিনটা, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এদেরকে তোমার ফেলা হয় স্ট্রং অ্যাসিডের ক্যাটাগরিতে। এটা হচ্ছে ওই যে তোমরা তো জানো অ্যাসিডের শক্তি কিসের উপর ডিপেন্ড করে, যার Ka যত বেশি সেই অ্যাসিডটা হচ্ছে তত স্ট্রং। সো এটার ভিত্তিতে আর কি এটা বলা হচ্ছে, ঠিক আছে। বাট তাও একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দেখে নাও, এটা হয়তো দেখলে ভালো লাগবে। জিনিসটা হচ্ছে কি, ধরো আমি এখানে নিলাম হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটম নিলাম আমি, এন্ড এখানে আরো কয়েকটা নিই, এটা একটা হাইড্রোজেন অ্যাটম নিলাম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম নিলাম, এটা একটা নিলাম, তিনজনের মধ্যে তুলনা করে দেখালেই হবে। এন্ড সাথে হচ্ছে এটা নিলাম, সাথে আরেকটা অ্যাটম। এই আরেকটা অ্যাটমের যে সাইজ, এটা ধরো একটু বড় করে নিই আমরা, এই যে এটা একটু বড় করে নিই, এটা এরকম। সো এটা একটা নিলাম, এন্ড এরপর পরেরটা নিচ্ছি ধরো আমরা আরেকটু বড় করে, পরেরটা আমরা আরেকটু বড় করে নিলাম। আর লাস্টেরটা যেটা দেখো, লাস্টে এবার আরেকটা নিচ্ছি, পার্থক্য তাহলে তোমরাই বুঝবা। এটা আরেকটু বড় করে নিব, আরেকটু বড় করে নিব। তো দেখো জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ প্রত্যেকটা, তো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা নিলাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা নিলাম হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, আর এটা নিলাম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। তো এখানে কি হয়, যেহেতু হচ্ছে এই যে হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে দেখো আকারের পার্থক্য অনেক, এই জন্য এই বন্ধনটা ইজিলি ভেঙে যায়, ও হচ্ছে ইজিলি প্রোটন আর হচ্ছে আয়োডিনে ভেঙে যায়। সো ইজিলি প্রোটন দিতে পারা মানে কি, ও হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, বুঝতে পারছো। ঠিক একইভাবে হাইড্রোজেন ব্রোমাইডে যেহেতু এই আকারের পার্থক্যটা আরেকটু কম, এই জন্য এখানে ওভারল্যাপিংটা একটু ভালোভাবে হয়, এই জন্য এটা ভাঙাটা আরেকটু ডিফিকাল্ট হয়। এই জন্য যেহেতু আরেকটু ডিফিকাল্ট হয়, তাই এটার তুলনায় এটা একটু কম শক্তিশালী। এটাও বেশ ভালোভাবেই ভাঙে, কিন্তু এটার তুলনায় কম। আর HCl হচ্ছে আরো কম এই কারণে, তার কারণ এখানে আকারের পার্থক্যটা আরো কম, সেখানে প্রোটন দেওয়াটা আরো টাফ হয়ে যায়। বাট HF এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে এটা যদি এরকম হয়, এটার সাইজ হচ্ছে অলমোস্ট জাস্ট অল্প একটু বড়। সো এই জন্য এই HF এর এই বন্ধনটা ভাঙাটা হচ্ছে খুবই টাফ হয়। সো বন্ধন ভাঙা টাফ হয় মানে কি, প্রোটন ইজিলি ছাড়ে না, বন্ধন ইজিলি ভাঙতেছে না, তার মানে প্রোটনটা ইজিলি দিচ্ছে না, এই জন্য হচ্ছে কি ওকে আমরা উইক ক্যাটাগরিতে ফেলতেছি। ওকে,
ওকে, আসো এবার একটু পার্থক্যটা দেখে নিই, তাহলে দেখবা জিনিসটা খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। যে সকল পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন স্থানান্তরের সাহায্যে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে। গলিত বা দ্রবীভূত মানে কি? হইতে পারে যে সোডিয়াম ক্লোরাইড লিকুইড অবস্থায় আছে, তার মানে তুমি তাকে গলাইছো, এটাও হইতে পারে। অথবা এরকমও হতে পারে যে আমাদের যে সোডিয়াম ক্লোরাইড, ওকে তুমি অ্যাকুয়াস অবস্থায় নিছো, অ্যাকুয়াস অবস্থায় নেওয়ার কারণে কি হবে, ও হচ্ছে আয়নে ভাঙবে। সো আলটিমেটলি কি হবে, এভাবে আয়নে ভাঙবে, বাট অ্যাকুয়াস অবস্থায় সাথে পানি থাকবে আর কি। সো এই যে আলটিমেটলিও আয়নের সাহায্যে কিন্তু তড়িৎ পরিবহনটা করবে। আমরা একটু পর দেখবো সেলে কিভাবে ঘটনা হয়। যে সকল পদার্থ ইলেকট্রন স্থানান্তরের সাহায্যে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে ইলেকট্রনিক পরিবাহী বলা হয়। যেমন এই যে একটা ধাতব টুকরার এক্সাম্পল আমরা দেখলাম, যে একটা ধাতব টুকরায় কি হয়, এই যে পরমাণুগুলো থাকে, আর তার মাঝখানে কি হয়, এই ইলেকট্রনগুলা এই যে এভাবে বের হয়ে থাকে, ইলেকট্রনগুলা বের হয়ে তারাই হচ্ছে এভাবে পুরোটার মধ্যে ফ্লোটা করে। বিদ্যুৎ পরিবহনের সময় রাসায়নিক পরিবর্তন ঘটে, নামটাই দেখো তড়িৎ বিশ্লেষণ, অবশ্যই রাসায়নিক পরিবর্তন করবে, বিশ্লেষণ হয়ে ও ভেঙে যাবে। ধরো এই যে কাজ শুরু করছিলাম আমরা সোডিয়াম ক্লোরাইড নিয়ে, এন্ড দেখা যাবে বিক্রিয়া শেষে আমি এখানে সোডিয়াম পাচ্ছি আর হচ্ছে ক্লোরিন গ্যাস পাচ্ছি, মানে ভেঙে যে আমি নতুন কিছু পাইছি। এই জন্য নতুন কিছু পাওয়া মানে কি, রাসায়নিক পরিবর্তন হওয়া। বাট এইখানে যখন তোমার বাসায় ইলেকট্রিক ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, ধরো তামার তার লাগানো, তোমার বাসায় পুরো যে ওয়্যারিংটা এটা হচ্ছে তামার তার দিয়ে করা, তো তখন কি কোনো রাসায়নিক পরিবর্তন হয়? হয় না তো। কারণ এখানে জাস্ট হচ্ছে সিম্পলি এই যে আমাদের বিদ্যুৎ পরিবহনের সময় জাস্ট কি হচ্ছে, ইলেকট্রনটা এভাবে পরিবহন হচ্ছে। সো কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু হচ্ছে না। সাধারণত গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কঠিন অবস্থায় করেন, এটা আমরা বলছি। কঠিন বা তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। এটা যেমন তরল অবস্থার একটা এক্সাম্পল হতে পারে আমাদের মার্কারি। মার্কারি তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এই তো ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো বিদ্যুৎ পরিবহন অংশ নেয়, এটা তো এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। যে সোডিয়াম ক্লোরাইড নিয়ে যখন আমরা কথা বলতেছি, সোডিয়াম ক্লোরাইড ভাঙে আর কি এইভাবে, সোডিয়াম প্লাস এন্ড হচ্ছে সিএল মাইনাস, এই ক্যাটায়ন আর অ্যানায়ন গুলাই কি করে, তড়িৎ পরিবহনটা করে। আর ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন অংশ নেয়, অবভিয়াসলি এই যে ইলেকট্রন অংশ নেয়, এটা ফ্যারাডে সূত্র মেনে চলে, যেটা আমরা দেখবো পরের লেকচারে, সব এগুলো নিয়ে ম্যাথ আছে। আর ইলেকট্রন ওহমের সূত্র মেনে চলে, ইলেকট্রনীয় পরিবাহী যারা, তারা হচ্ছে ওহমের সূত্র মেনে চলে। বিদ্যুৎ পরিবহনের জন্য বর্তনী সংযোগের সাথে সাথে তড়িৎ কোষেরও দরকার হয়। মানে এদের মধ্যে যখন কারেন্ট ফ্লো করা লাগে, তখন কারেন্ট ফ্লো করার জন্য কি, এই যে আমরা যদি দেখি ছবিটা, কারেন্ট ফ্লো করার জন্য তো আমাদের ওয়্যারিং করা লাগেই। এই যে বর্তনী তো আমার একটা সার্কিট তো বানানো লাগেই, কিন্তু সাথে সাথে এই যে সিস্টেমটা, এটাও ডেভেলপ করা লাগে, যেটাকে আমরা কি বলি, বলি হচ্ছে আমরা তড়িৎ কোষ। এই যে পাত্র নেওয়া, পাত্রের মধ্যে তড়িৎ দান নেওয়া, তারপর হচ্ছে ওয়্যারিং করা, পুরো সিস্টেমটা তড়িৎ কোষ বানানো লাগে। বাট তুমি যদি সাপোজ মনে করো এক টুকরা তামার মধ্য দিয়ে বা এক টুকরা লোহার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবা, তখন কিন্তু এত পাত্র টাত্র বানানো লাগবে না, এত কিছু করা লাগবে না, জাস্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এটা আমরা করবো না কোনোদিন, বাট যদি এরকম হয় যে ধরো মানে কোনো সোর্স আছে, ধর প্লাগে যদি এই কারণে কি হয় দেখবা যে, মানে বাসায় যদি কোনো বাসায় ছোট বাচ্চা থাকে, ওই নিচে যে প্লাগ গুলো থাকে না, যেগুলো সাধারণত হচ্ছে ওয়াশিং মেশিন বলো বা হচ্ছে যে ফ্রিজের জন্য বলো কানেকশন গুলো দেওয়ার জন্য থাকে, ওগুলো অনেক সময় কস্টেপ লাগানো থাকে, যাতে হচ্ছে ওর ওইখানে আঙ্গুল না দিয়ে দেয়। সো ওইটা দিলে তো আলটিমেটলি আঙ্গুল দিয়ে দিলে বা চামচ দিয়ে দিলে ওটা দিয়ে তো ইলেকট্রিক ফ্লোটা হবে, সো শক লাগবে আলটিমেটলি। এই জন্য দেখো এখানে কিন্তু কোনো পাত্র বানানো লাগে নাই, কোষ বানানো লাগে নাই, এরকম কিছু না। সো দেখো এটাই আর কি পার্থক্যের কথাটা বলা হচ্ছিল। কি দেখলাম, বর্তনী সংযোগের সাথে সাথে তড়িৎ কোষের দরকার হয় এটা, আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহনের জন্য কেবল বর্তনী যথেষ্ট। সকল আয়নিক যৌগ এবং পোলার সমযোজী যৌগ এরা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে, আর ধাতু ও গ্রাফাইট এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। পোলার সমযোজী যৌগ যে আবার খুব ইজিলি করে তা না, যেমন পানির কথা বললাম, পানি যে খুব সহজেই তড়িৎ পরিবহন করে তা না, আমরা দেখলাম যে না, পানির মধ্যে হচ্ছে আয়ন কোনটা আছে সেটা ম্যাটার করে, বিশুদ্ধ অবস্থায় আছে নাকি লবণ মিশানো আছে, অ্যাসিড মিশানো আছে, তখন এটা ঘটা সম্ভব। ওকে, এখন যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা পুরো তড়িৎ রসায়ন পড়ার জন্য লাগবে, ইনফ্যাক্ট কেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন বিক্রিয়া বোঝার জন্য লাগবে, যে ধাতু সমূহের জারণ বিভবের নিম্নক্রম আর বিজারণ বিভবের উচ্চক্রম অনুসারে সাজানো হয়েছে। দেখো, তার মানে আমরা এটা বলতেছি যে এই যে চার্টটা যে আমরা দেখতেছি, লি কে বা কানার ম্যাজিক এলে, ম যেন ফিরে কে কে নীল সোনা পাবে, হাই কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়, বিভিন্ন টাইপের ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। এখানে হচ্ছে আমি আরেকটা ছন্দ ইউজ করি যেটাতে আর কি সবগুলো ধাতু কভার করে না, বাট মোস্টলি যেগুলো লাগে সেগুলো দিয়ে আমাদের কাজ হয়ে যায়। তুমি মানে তোমার সুবিধা মতো যেটা খুশি সেটা দিয়ে করতে পারো, বাট এই সক্রিয়তা সিরিজটা তোমার মনে রাখা লাগবে। কারণ এই সক্রিয়তা সিরিজ থেকে যখন তড়িৎ বিশ্লেষণ করি আমরা, তখন কি পাওয়া যাবে,
তারপর অ্যানোড হিসেবে কাকে ইউজ করবো, ক্যাথোড হিসেবে কাকে ইউজ করবো, এটা বোঝা যায়। কোন পাত্রে কার দ্রবণ রাখা যায়, এই জিনিসগুলো বোঝা যায়। তো সক্রিয়তা সিরিজটা ওভারঅল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু বলি যে কোনগুলো মনে রাখাই লাগবে, সেগুলো একটু লিখে দিই। লিকে কানা, লিকে কানা, এদিকে লিখি একটু, তাহলে হচ্ছে সবগুলো আসবে। লিকে কানা, ম্যাগাইভার এলো, অনেকে হয়তো এটার সাথে পরিচিত। ম্যাগাইভার এলো, যেন ফিরে সোনা পাবে হায়, কোথাকার হাজি আজি পিটাবে আমায়। তো তুমি চাইলে এটা দিয়েও মনে রাখতে পারো। এটা দিয়ে আর কি অনেকগুলো মনে রাখা যায়, আর ওইটা দিয়ে 2-4টা বাদ যায়, বাট গুড এনাফ, ঠিক আছে। বাট কথা হচ্ছে ছন্দ দিয়ে হোক না দিয়ে হোক, এগুলো তো অ্যাডমিশনের সময় এই টাইপের ছন্দগুলো আমাদের কাজে লাগে, ফাইন। বাট কেউ যদি মনে করে যে না, আগে থেকে তুমি এই সক্রিয়তা সিরিজটা ভালো মতো পারো, মুখস্থ পারো, তাহলে দরকার নেই। বাট মোট কথা হচ্ছে এটা মনে রাখলে কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এই চ্যাপ্টারের। ওকে, তো দেখো এখানে কিছু পয়েন্ট দেখতেছি আমরা। এই ব্যাপারটা আমরা সামনের দিকে লেকচারে যে বুঝবো আসলে এটা কি মিন করছে, যে জারণ বিভবের নিম্নক্রম আর বিজারণ বিভবের উচ্চক্রম। তার মানে আমরা হচ্ছে যত এইদিকে আসতেছি, আমাদের রিডাকশন পটেনশিয়াল, যেটাকে এভাবে লিখি আমরা, রিডাকশন পটেনশিয়াল বা বিজারণ বিভব পটেনশিয়াল, এটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি লিথিয়ামের জন্য এই ভ্যালুটা হচ্ছে -3.04, তারপর সোডিয়ামের জন্য হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তারপর জিঙ্কেরটা মনে আছে আমার, জিঙ্কেরটা যদি বলি এটা হচ্ছে -0.76। দেখছো বাড়ছে যে, বাড়ছে না? এই যে এটা তো মাইনাস ভ্যালুটা, -3.04 আর -0.76 বেড়ে গেছে না? এই সংখ্যা রেখার এদিক থেকে আস্তে আস্তে শূন্যের কাছে এসে যাচ্ছে। এই যে আমাদের হাইড্রোজেনের কাছে এসে কই, এই যে হাইড্রোজেনের কাছে এসে এই ভোল্টেজটা হয়ে যায় 0 ভোল্ট। তাহলে হাইড্রোজেনের উপরে যারা থাকে তাদের বিজারণ বিভবটা থাকে হচ্ছে নেগেটিভ, হাইড্রোজেন হয়ে এসে যায় 0, তারপর আবার হচ্ছে নিচে যেতে যেতে সেটা হয়ে যাবে কি পজিটিভ। যেমন আমাদের হাইড্রোজেনের পরে কপারেরটাই যদি বলি 0.34, খেয়াল করছে আস্তে আস্তে বাড়তেছে না? -3.04, তারপর 0.76, তারপর হচ্ছে 0, তারপর 0.34, এভাবে আস্তে আস্তে বাড়বে। এন্ড এই সক্রিয়তা সিরিজ থেকে আমরা যেটা বলতে পারি যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, বেশি সক্রিয় বা রিঅ্যাক্টিভ। এন্ড আমাদের এই যে গোল্ড কম সক্রিয় বা সবচেয়ে কম সক্রিয়। সবচেয়ে কম সক্রিয় মানে কি? বেশি সক্রিয় আর কম সক্রিয় ব্যাপার কি? বেশি সক্রিয় ইজিলি রিঅ্যাকশন করে ফেলে, যেমন লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এদেরকে সাধারণত কেরোসিনের মধ্যে রাখতে বলা হয়, কারণ এরা কি অনেক ইজিলি পানির সাথে বা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আগুন ধরে যায়। আর সেইখানেই গোল্ড বা প্লাটিনাম এরা ইজিলি রিঅ্যাক্ট করতে চায় না। ইজিলি রিঅ্যাক্ট করতে চায় না দেখেই ওদের মধ্যে মরিচা ধরে না, যেমনটা লোহায় ধরে, বা ধরো তামা নষ্ট হয়ে যায়, ওরা কিন্তু নষ্ট হয় না। অনেকদিন পর্যন্ত যে অবস্থায় আছে একটা গোল্ডের টুকরা বা প্লাটিনাম টুকরা, ফ্রেশ অবস্থায়, পিওর অবস্থায়, ওই পিওর অবস্থাতে থাকে। ইমপিওর কখন হবে? যখন বাইরের সাথে কিছুর সাথে রিঅ্যাকশন করে ফেলবে। যেমন লোহা ইমপিওর কখন হয়? যখন সেটা বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন এগুলোর সাথে বিক্রিয়া করে মরিচা ধরে, নষ্ট হয়ে যায়। বাট গোল্ড প্লাটিনাম এগুলো তো নষ্ট হয় না, এই জন্যই তো এরা এক্সপেন্সিভ, ঠিক আছে? এই জন্যই এরা দামি, আর লোহা বা তামা এরা হচ্ছে কম দামি। আর এই জন্যই তো এদেরকে দিয়ে হচ্ছে স্বর্ণালংকার বা যে জিনিসপত্র এগুলো হচ্ছে জুয়েলারি গুলো বানানো হয়। কারণ কি? ওই জিনিসটা দীর্ঘদিন ধরে যেমন আছে তেমনই থাকবে, নষ্ট হবে না, কারণ সে কম রিঅ্যাক্টিভ, ইজিলি রিঅ্যাকশনই করে না। ওকে, দেখো সক্রিয়তা সিরিজে যে ধাতুর অবস্থান যত উপরে সেই ধাতুর সক্রিয়তা তত বেশি, এটা আমরা বলে ফেলছি। এই যে লিথিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। সক্রিয়তা সিরিজে উপরের ধাতু অ্যানোড আর নিচের ধাতু ক্যাথোড, এটা মনে রাখবে। এটা আমাদের কাজে লাগবে আর কি, বেসিক্যালি তড়িৎ রাসায়নিক কোষে। তড়িৎ দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝবো, বিশ্লেষণ কোষ আর রাসায়নিক কোষ, বাট এটা মোস্টলি আমাদের কাজে লাগবে তড়িৎ রাসায়নিক কোষে। এটা একদম ভালো মতো এখনই মনে রেখে দাও, যে বেশি সক্রিয় সে হচ্ছে অ্যানোড আর যে কম সক্রিয় সে হচ্ছে ক্যাথোড। ওকে, আসো এবার হচ্ছে রিঅ্যাকশনটা দেখি, দেখলে ভালো মতো বুঝতে পারবে যে ঘটনা কি ঘটতেছে। এই যে আমাদের হাইড্রোজেন আছে এখানে, ঠিক আছে? হাইড্রোজেনের উপরে যারা আছে এরা হচ্ছে অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এই যে উপরে যারা আছে সবাই, হ্যাঁ, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা আছে তারা কিন্তু প্রতিস্থাপন করতে পারে না। যেমন তোমরা এগুলা 19 তোমাদের বইতে দেখছো, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। এই যে সাপোজ হচ্ছে কি নেওয়া যায়, আমি নিলাম হচ্ছে জিঙ্ক, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম। সো জিঙ্ক যেহেতু হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, ও হাইড্রোজেনকে সরাই কি করবে, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করবে। এটা তোমরা দেখছো 19 দেখে আসা বিক্রিয়া। এখন কি করতেছি, এই সেম রিঅ্যাকশনটাই আমি এখানে আরেকটা লিখতেছি, এই সেম রিঅ্যাকশনটাই আমি আরেকটা লিখতেছি এখানে। এবার যদি এক কাজ করি, জিঙ্ক না নিয়ে এবার এটা নিয়ে হচ্ছে আমরা কপার,
জিঙ্ক না নিয়ে এটা নিয়ে হচ্ছে কপার। এখন কপার দেখো তড়িৎ রাসায়নিক সারিতে কপার কিন্তু কই, হাইড্রোজেনের নিচে। সো কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, এটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির কাজ। সো কি হবে আলটিমেটলি এখানে নো রিয়াকশন, এটা হবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। আর এই যে রিয়াকশন গুলো হচ্ছে এই কারা হচ্ছে তোমার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর কারা হচ্ছে তোমার নর্মাল পানির সাথে লিকুইড অবস্থাতে বিক্রিয়া করতে পারে সেটা একটু দেখে নাও। দেখো উপরের দিকে যারা আছে এরা পানি থেকে হাইড্রোজেনকে ইজিলি প্রতিস্থাপন করতে পারে, ইজি তাদের জন্য। বাট আরেকটু নিচে আসলে যেহেতু রিঅ্যাক্টিভিটি কমে যায়, ওরা নর্মাল পানির সাথে রিঅ্যাকশন করে না, ওরা এই রিঅ্যাকশনটাই করে জলীয় বাষ্পের সাথে। বাট হ্যাঁ, অবশ্যই প্রতিস্থাপন করতে পারে। আর আরেকটু নিচে যারা বা সবাই এরা কিন্তু এই অ্যাসিড থেকে হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। বাট যারা হচ্ছে হাইড্রোজেনের নিচে এরা কিন্তু হচ্ছে প্রতিস্থাপন করতে পারে না। সো এই জিনিসগুলাই আর কি। বাট এখানে আমরা যেটা ফোকাস করবো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলা, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ধাতুর সক্রিয়তা সিরিজের ঠিক উল্টা। দেখো এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। তার মানে আমি তোমাকে যদি এখান থেকে দুইটা জিনিস নেই, ধরো সোডিয়ামকে পিক করলাম আর হাইড্রোজেনকে পিক করলাম, আমি যদি তোমাকে বলি ভাইয়া বলো তো আমাকে সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি সক্রিয়, তুমি এই সিরিজ দেখবা, দেখে উত্তর দিবা আচ্ছা ভাইয়া সোডিয়াম তো উপরে আছে হাইড্রোজেন নিচে আছে, তার মানে সোডিয়াম বেশি সক্রিয়। ওকে, আমরা বলতেছি এই যে রিঅ্যাক্টিভিটি, রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তা কারটা বেশি বলবা তুমি, কারটা বেশি বলবা? অবশ্যই সোডিয়ামেরটা গ্রেটার দেন হাইড্রোজেন বললাম। কিন্তু এবার যদি আমি তোমাকে উল্টা কোশ্চেন করি যে নি হচ্ছে সোডিয়ামের জায়গায় সোডিয়াম প্লাস আর হচ্ছে হাইড্রোজেনের জায়গায় নি হাইড্রোজেন প্লাস, এখন তোমার আনসার হবে উল্টা। তার মানে সোডিয়াম যত ইজিলি রিঅ্যাক্ট করে সোডিয়াম প্লাস ততই কম ইজিলি রিঅ্যাক্ট করে। এই ব্যাপারটাই এবার একটু রিঅ্যাকশন দিয়ে বুঝি। দেখো ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস হয়, ঠিক একইভাবে সোডিয়াম প্লাস আবার ওই ইলেকট্রনটা নিয়ে উল্টা রিঅ্যাকশনটা আর কি সোডিয়াম ধাতুতে পরিণত হবে, এটা একটা অপশন। আর এদিকে হাইড্রোজেনের জন্য যদি এবার লিখি, হাইড্রোজেনের জন্য কি, হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে হাইড্রোজেন প্লাস হবে, আবার হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন ধাতুতে পরিণত হবে। হাইড্রোজেন তো ধাতু না, হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। টু দিয়ে দিলাম আমরা এখানে, এটাও টু দিয়ে দিলাম, এটাও টু দিয়ে দিলাম। সমতা চাইলে করে দিতে পারো আর কি তুমি। ওকে, তো দেখো এখানে যে ঘটনাটা ঘটতেছে আমাদের, যেহেতু এই দুইটার মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, বক্স করে দিই, বক্স করে এরপর জিজ্ঞেস করি। এই যে এইটা একটা বক্স, এটা একটা চয়েস তোমার, আর একটা হচ্ছে এইটা একটা চয়েস, দুইটা জিনিস। তো দেখো আমরা মাত্র কি শিখলাম, এই দুইটার মধ্যে সোডিয়াম আর হাইড্রোজেন এদের মধ্যে কে আগে ইলেকট্রন ছাড়বে, যে বেশি সক্রিয়, বেশি সক্রিয় হচ্ছে সোডিয়াম, তার মানে এই রিঅ্যাকশনটা আগে হবে। আর একটা হওয়া মানে আরেকটা হইতে পারবে না যদি দুজনকে একসাথে রাখো। ঠিক একইভাবে সোডিয়াম প্লাস আর হচ্ছে এইচ প্লাস, এই দুইটার মধ্যে আবার বলতেছি কে রিঅ্যাকশন করবে, এইচ প্লাস। এই জিনিসটা আর কি আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম। ওকে, এন্ড এই জিনিসটা কাজে লাগে হচ্ছে আমাদের বোঝার জন্য যে তড়িৎ বিশ্লেষণের সময় কি পাবো আমরা, ক্যাটায়নিক ক্যাথোডে কি পাবো, অ্যানোডে কি পাবো, এগুলা। ঠিক একইভাবে অ্যানোনের সক্রিয়তা সিরিজ হচ্ছে এইটা, এটাও মনে রাখতে পারো এইভাবে। এই যে নাসায় কোলা ব্যাং আজ হাসে, নাতে নাইট্রেট, সাতে সালফেট, কোলা ব্যাং হচ্ছে এই যে ক্লোরিন, বতে হচ্ছে ব্রোমিন, এখানে ব্রোমিনও দিয়ে দেওয়া যায়, আজে হচ্ছে আয়োডিন, আর হাসেতে হচ্ছে হাইড্রোক্সিল। ওকে, সো এখানে জিনিসটা যেটা হচ্ছে যে যত নিচে সে তত রিঅ্যাক্টিভ, মোর রিঅ্যাক্টিভ, যে যত নিচে আছে সে তত বেশি হচ্ছে রিঅ্যাক্টিভ, আর যে যত উপরে আছে সে তত কম রিঅ্যাক্টিভ। তার মানে এখানে যদি আমি হাইড্রোক্সিল আর আয়োডাইডকে রাখি একসাথে, অবশ্যই তাদের মধ্যে আগে রিঅ্যাক্ট করবে হাইড্রোক্সিল। আবার যদি আমি সাপোজ ক্লোরাইড আর নাইট্রেটকে একসাথে রাখি, আগে রিঅ্যাক্ট করবে কে, ক্লোরাইড। এখানে তো আর মানে ধাতুর ক্ষেত্রে তো ধাতু ইলেকট্রন ছাড়লে হয়ে যায় ক্যাটায়ন, অ্যানায়নের ক্ষেত্রে তো আর এখানে অন্য কিছু নাই, অ্যানায়ন অ্যানায়ন হিসেবেই থাকে। সো এখানে এটা হইলো এটা উল্টা, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই, জাস্ট ধাতুরটাই মনে রাখবা যে ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রেখে ক্যাটায়নটা হবে তার উল্টাটা, আর অ্যানায়নটা যা আছে তাই। তার মানে দেখো ওই যে নাইট্রেট যখন বিক্রিয়া করে ও হয় নাইট্রোজেন ডাইঅক্সাইডে, এই রিঅ্যাকশন গুলো সহজ আছে, দেখে কঠিন লাগতে পারে। দেখো এই যে নাইট্রেট NO3, ও একটা ইলেকট্রন ছাড়লে কি হবে আলটিমেটলি, NO3 হয়ে যাবে। এখন NO3 তো এইভাবে এক্সিস্ট করে না, ও বেসিক্যালি কি হয়, নাইট্রোজেনের অক্সাইডটা এইভাবে হয় NO2, আর কি লাগবে, অক্সিজেন আরেকটা লাগবে না, সো অক্সিজেন আরেকটা O2 দিলে তো অক্সিজেন চারটা হয়ে যায়, এই জন্য ব্যালেন্স করার জন্য সামনে একটা হাফ দিয়ে দেওয়া হয়। আর এই যে মাইনাস এই পাশে লিখলে ওই পাশে গেলে সেটা কি হবে, প্লাস হবে, ওই জন্যই ওরা এইভাবে লিখছে। আসলে সালফেটেরটা দেখাই, এই যে সালফেট, দেখো একই SO4,
2 মাইনাস, যেহেতু 2 মাইনাস ওর ইলেকট্রন ছাড়া লাগবে কয়টা? দুইটা। সো দুইটা ইলেকট্রন ছাড়লো, ছাড়ার পরেও কি হয়ে যাবে? SO4। এখন SO4 বলতে তো এভাবে কিছু এক্সিস্ট করে না, এটাই আর কি এভাবে থাকবে, এই যে SO2 প্লাস হচ্ছে O2 এভাবে থাকবে। এটা তো মনে ব্যালেন্স হয়ে গেছে না, কিছু তো করার নেই, এই যে দেখছো এটা নরমালি ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ এই যে দুইটা দুইটা চারটা। হ্যাঁ, ওকে। এবার আসে হ্যালোজেনের গুলো, তো ইজি আছে। হ্যালোজেনের গুলো তুমি যদি হাফ দেখে মানে কনফিউজ হয়ে যাও, হাফ দেখা দরকার নেই, এভাবে লিখো ক্লোরিন মাইনাস ও কিসে কনভার্ট হয়? ক্লোরিনে। সো এই পাশে যেহেতু তুমি দুইটা ক্লোরিন নিছো, লেফটেও দুইটা ক্লোরিন লাগবে, 2 দিলা। আর দুইটা ক্লোরিন কি করবে? একজন যদি একটা ইলেকট্রন ছাড়ে, দুইটা ক্লোরিন ছাড়বে দুইটা ইলেকট্রন। এটাই যদি ডান পাশে নিয়ে যাও তখন এটা 2 ইলেকট্রন হয়ে যাবে। বা ওরা যেটাকে লিখছে আমরা জাস্ট সেটাকে 2 দিয়ে গুণ করছি, তুমি এভাবে চিন্তা করতে পারো। দেখো ওরা যা লিখছে আমরা সেটাকেই জাস্ট 2 দিয়ে গুণ করছি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আসলে এইটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হাইড্রোক্সিল। এটা আসলে এটা একটু সহজভাবে শিখাই। এই যে দেখো OH, OH মাইনাস, এটা নিলাম হচ্ছে তোমার চারটা, OH মাইনাস নিলাম হচ্ছে চারটা। সো এই OH মাইনাস যদি চারটা ইলেকট্রন ছাড়ে, OH মাইনাস আছে চারটা, ও যদি চারটা ইলেকট্রন ছাড়ে তাহলে এটা হয়ে যাবে 4OH। এখন 4H বলতে তো কিছু হয় না এরকম, তাই না? মানে OH তো শুধু এভাবে কোনো যৌগ হিসেবে থাকে না। সো এই 4H কেই তুমি এভাবে সাজায় লিখতে পারো। এটাকে আর কি তুমি এভাবে ভেঙে লিখতো কিভাবে? 2 অণু পানি আর হচ্ছে 1 অণু অক্সিজেন। দেখো মিলছে না? 2 দুগুণে 4টা হাইড্রোজেন, আর এখানে 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন। আবারও বলতেছি দেখো ব্যাপারটা। ফার্স্টে লিখলাম 4OH, হাইড্রোক্সিল কি করতেছে? 4টা ইলেকট্রন ছাড়বে, 4টা ইলেকট্রন ছেড়েও কিসে পরিণত হবে? 4OH এ। এন্ড 4OH বলতে তো কিছু নাই, এই জন্য এটাকে আমরা কি লিখছি? 2 অণু পানি আর 1 অণু অক্সিজেনে। ওরা কি করছে? এখানে 6কে যেটা দেওয়া সেটাকেই 2 দিয়ে ভাগ দিয়ে দেওয়া। দেখো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়। এখন এই যে 4টা ইলেকট্রনই যে ও ছাড়বে, এটা কেমনে বুঝলাম? এটা আসলে OH মাইনাস যখন থাকে, দেখা যায় যে হাইড্রোক্সিল থেকে সবসময় তোমার পাওয়া যায় হচ্ছে পানি আর হচ্ছে অক্সিজেন। সো পানি আর অক্সিজেন পাওয়ার জন্য আর কোনো উপায় নাই। দেখো এখানে কি টোটাল তোমার H2O আর হচ্ছে O2 আছে। সো যেহেতু H2 আর O2 আছে, আমি যদি এখানে একটা হাফ দিয়ে দিই তাহলে কি হয়? দেখো দুইটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, তার মানে দুইটা OH যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে আমি এখান থেকে একটা পানি আর একটা মানে অর্ধেকটা অক্সিজেন পাবো। অর্ধেকটা কেমনে বুঝলাম? আবার দেখো এখানে কয়টা? একটা না, আর এখানে ছিল দুইটা, 2 আর 1 তো 3 হচ্ছিল বিজোড় সংখ্যা। সো বিজোড় সংখ্যা তো এটাকে বানানো একটু টাফ, দুইটাই ব্যালেন্স করার জন্য। এই জন্য কি করা হয়েছে? এখানে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে হাফ। সো অক্সিজেন হয়ে গেল দুইটা, হাইড্রোজেন হয়ে গেল দুইটা, তো দুইটা হাইড্রোক্সিল। তো দুইটা হাইড্রোক্সিল ইলেকট্রন ছাড়ে দুইটা, তার মানে এই হাফটাকে সরানোর জন্য পুরোটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে চারটা চারটা হাইড্রোক্সিল ছাড়বে কয়টা? 4টা ইলেকট্রন। এভাবে আর কি মনে রাখতে পারো, বাট খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ থাকে জানো, মানে তুমি যাতে পরীক্ষা আসলেই ডিরেক্টলি লিখে ফেলতে পারো, ওকে ফাইন 4OH মাইনাস ও 4টা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে 2 অণু পানি আর হচ্ছে 1 অণু অক্সিজেন হবে। এটা যাতে লিখতে তোমার সময় না লাগে বা তেমন কোনো চিন্তাই না করা লাগে। ওকে, এবার আসলে হচ্ছে আমরা তো বিশ্লেষণ কোর্সটা দেখি, আমাদের টাইপ 2। এন্ড এখানে দেখো যা যা পড়ছি এই কোশ্চেন গুলো সলভ করতে এই আইডিয়াটা কাজে দিবে। আমরা বলতেছি যে এই চ্যাপ্টারে আমরা কাজ করি হচ্ছে, এই যে শুরুতেই বলছিলাম, ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি বানানো, বা উল্টাটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি বানানো। এই জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ কোষ, বা এটাকে ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল ইংলিশে বলতেছি ইলেকট্রিক সেল, বা সংক্ষেপে এটাকে আমরা লিখতে পারি ইসি, ইলেকট্রিক সেল। এখন ইলেকট্রিক সেল হয় হচ্ছে তোমার 2 রকমের। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল ইংলিশে। ইলেকট্রো ইংলিশ গুলা জেনে রাখো, ইলেকট্রোলাইটিক সেল। আর আরেকটাকে বলি হচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক কোষ, বা ইলেকট্রো কেমিক্যাল সেল। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রো কেমিক্যাল সেল। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বললাম? ফার্স্ট হচ্ছে প্রথম ক্যাটাগরি তড়িৎ কোষ ইসি, এই যেটা হচ্ছে আমাদের ইসি। ইসির আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ইএলসি তড়িৎ বিশ্লেষণ কোষ ইলেকট্রোলাইটিক সেল, আর একটা হচ্ছে ইসিসি তড়িৎ রাসায়নিক কোষ। এখন একটু সহজভাবে একটা জিনিস তোমাদের মনে রাখার জন্য বলি, তড়িৎ বিশ্লেষণ কোষেই তুমি বেসিক্যালি অ্যাপ্লাই করো এই ফ্যারাডের সূত্রটা। ফ্যারাডের সূত্রটা আছে না, ফ্যারাডেজ ল, এটা তুমি কোথায় অ্যাপ্লাই করো? তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যাপ্লাই করো। আর এই যে তড়িৎ রাসায়নিক কোষে তুমি যেটা অ্যাপ্লাই করো সেটা হচ্ছে ওই যে এ নট সেলটা বের করা, তারপর হচ্ছে নার্সের সমীকরণ, এগুলা। ওই যে তোমরা যে নামগুলা শুনছো বা কোষগুলা দেখছো, যে ড্যানিয়েল সেল, হ্যাঁ, গ্যালভানিক সেল, এগুলো আসলে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এবার দেখো পার্থক্য কি দুইটার মধ্যে? শক্তি রূপান্তর। নাম থেকে বোঝা যায়, মুখস্থ করা লাগবে না। তড়িৎ বিশ্লেষণ কোষে
কিছু একটা বিশ্লেষণ হবে। বিশ্লেষণ বলতে কি রকম, ওই যে ধরো সোডিয়াম ক্লোরাইড নিছিলাম লিকুইড, ও ভেঙে সোডিয়াম হবে আর ক্লোরিন হবে। এই ভাঙার যে রিয়াকশনটা, এটাকে বলা হচ্ছে বিশ্লেষণ। আর ভাঙবে কেন? এমনি এমনি তো ভাঙবে না, নিশ্চয়ই কোনো কারণে ভাঙবে। সো এই যে এখানে আমি দিচ্ছি হচ্ছে ইলেকট্রিসিটি, বাইরে থেকে দিচ্ছি ইলেকট্রিসিটি, তার কারণে ও ভেঙে গেছে। তার মানে প্রথম ক্যাটাগরিটাকে তুমি কি বলবা? শক্তি রূপান্তর। ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি। বাইরে থেকে আমি কারেন্ট দিচ্ছি, আমি কারেন্ট দেওয়ার কারণে ভিতরে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, যার কারণে ও ভেঙে যে মৌলগুলা পাওয়া গেছে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? উল্টাটা হবে। এইখানে কেমিক্যাল এনার্জি থেকে আমি বাইরে ইলেকট্রিসিটি পাবো। এই জন্যই মোস্টলি এটা আসলে ইউজ করা হয়, যে আমরা ব্যাটারি গুলা বানাই, যে ব্যাটারি গুলাতে কিন্তু এই কাজটাই করা হয়, যে কোনো একটা কেমিক্যাল থাকে, হ্যাঁ, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি বা লেড স্টোরেজ সেল, গাড়িতে ব্যবহার করা হয় লেড স্টোরেজ সেল। তারপর হচ্ছে আমাদের এই যে মোবাইল ল্যাপটপ, এগুলোতে ব্যবহার করা হয় কি লিথিয়াম আয়ন ব্যাটারি। সো কেমিক্যাল হিসেবে লিথিয়াম আয়ন থাকে, এন্ড সে তোমাকে ইলেকট্রিসিটি দিচ্ছে, যার কারণে ধরো তোমার আমার ফোন বা হচ্ছে ক্যালকুলেটর বা হচ্ছে যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলা, সেগুলা চলতেছে। সো এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক এনার্জি হয়, এটা একটু খেয়াল রাখবো। এন্ড আমরা একটু পর ছবি দেখবো, ছবি দেখলে হচ্ছে আরো ক্লিয়ার হবা। এবার দেখো তড়িৎদ্বার। তোমরা তো জানো দুইটা জিনিস থাকে তড়িৎদ্বার, একটা হচ্ছে অ্যানোড, এটা একটু আপাতত দেখতে হবে। আমি হচ্ছে যখন যেটা পড়াবো তখন ডিটেলসে বুঝে দিব যে এই ঘটনাটা কেন। আগে শুনো ঘটনাটা কি। এটা অনেকেই বুঝে না, বা অনেকেই হচ্ছে এটা একটু কনফিউশনে ভোগে। অ্যানোড ক্যাথোড লিখলাম, এটাকে কপি করে এখানেও নিলাম, এখানে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, প্রথমে দেখো তড়িৎ বিশ্লেষণ কোষ ইএলসি তে যেটা, সেটা অ্যানোড হচ্ছে আমাদের হয় পজিটিভ তড়িৎদ্বারটা, এই যে প্লাস ভি মানে পজিটিভ, আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। আর হচ্ছে এই যে যেটা আমাদের তড়িৎ রাসায়নিক কোষ, সেটা ঠিক হয় তার উল্টাটা। এটার অ্যানোড হয় হচ্ছে আমাদের নেগেটিভ, আর ক্যাথোড হয় হচ্ছে কি পজিটিভ। তো প্রথম কথা এটা মনে রাখো, এটা তোমাদের অনেকের কনফিউশন হয়, বাট কেন হয় সেটা ভাই বলে দিব। আপাতত মনে রাখো আগে যে অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড নেগেটিভ তড়িৎ বিশ্লেষণ কোষে, আর তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে উল্টাটা, অ্যানোড নেগেটিভ ক্যাথোড পজিটিভ। ওকে, এবার আসো ছবি দেখলে তুমি এই জিনিসটা একটু বুঝতে পারবা। ভিডিওটা একটু পজ করো, পজ করে একটু বোঝার চেষ্টা করো যে এই দুইটার মধ্যে কোনটাকে তুমি ইলেকট্রোলাইটিক সেল বলবা, মানে পেজের লেফটে যেটা ছিল সেটা, আর কোনটাকে তুমি ইলেকট্রোকেমিক্যাল সেল বলবা, এই যে পেজের রাইটে যেটা ছিল সেটা। ভিডিওটা পজ করো, পজ করে হচ্ছে একটু নিজে চিন্তা করো, তারপর আমি বলতেছি। ওকে, আশা করি দেখছো বা বলার চেষ্টা করছো উত্তরটা। দেখো অনেক সময় তোমরা উত্তর দাও সল্ট ব্রিজ দেখে বা পাত্র আলাদা দেখে, ভাইয়া সল্ট ব্রিজ আছে, সল্ট ব্রিজ হলে তো এটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ হবে না। সল্ট ব্রিজ হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষে ইউজ করা যায়, বাট আমরা করি না বা আমরা এগুলো পড়ি না, মানে আমাদের সিলেবাসে এগুলো নাই। আমরা হচ্ছে এখানে যেভাবে বোঝার চেষ্টা করব। দেখো ভাইয়া, এটাতে একটা ইউজ করা হয়েছে ভোল্ট মিটার, আর এটাতে বাইরে থেকে কি করা হচ্ছে? ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, এই যে ইলেকট্রিসিটি, তড়িতের যে ফ্লোটা এটা বাইরে থেকে দেওয়া হচ্ছে। তার মানে এখানে আমার কি হচ্ছে, এখানে ইলেকট্রিক যে এনার্জিটা, এটা কনভার্ট হচ্ছে আমাদের কেমিক্যাল এনার্জি থেকে। কিভাবে বুঝলাম? বাইরে থেকে ইলেকট্রিসিটি দেওয়ার কারণে এটা এখানে যাবে, এন্ড ক্যাথোড অ্যানোডে কোন একটা রিঅ্যাকশন হবে। আর এটা হচ্ছে ঠিক তার উল্টাটা। ভোল্ট মিটার দিছি, এন্ড ভোল্ট মিটারে আমি একটা রিডিং পাইছি। রিডিং পাইছি মানে কি, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়েছে। সো দেখো এখানে কি করা হচ্ছে, যে পাত্রের মধ্যে রিঅ্যাকশন হয়েছে আগে, এন্ড এই কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে আমার বাইরে হচ্ছে ইলেকট্রিসিটিটা, কারেন্টটা পাওয়া গেছে, যার কারণে ভোল্টেজ ডিফারেন্স পাইছি। আর এখানে কি করতেছি, ইলেকট্রিসিটি দিছি আমি বাইরে থেকে, যার কারণে পাত্রের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়েছে। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এই যে যদিও লিখাই ছিল, এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, আর এটা হচ্ছে গ্যালভানিক সেল বা ওই যে ইলেকট্রোকেমিক্যাল সেল, ই সি সি। ওকে, আচ্ছা, এবার আসো আমরা কিছু কনসেপ্ট, এই যে দেখো যেগুলো পড়াইছি ভাই, এগুলো এখানে লেখা। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ হয়, আর তড়িৎ রাসায়নিক কোষে হচ্ছে উল্টাটা হয়। এটা আমি পড়ে আসছি একটু আগে, কেন হয় সেটা একটু পরে জানতে পারবো, বলবো। এখন নাম থেকে খেয়াল করো, নামের মধ্যেই আছে যে অ্যানোডে অ্যানায়ন যাবে আর ক্যাথোডে ক্যাটায়ন যাবে। সো অ্যানায়ন যেখানে যাবে, কার কাছে যাবে? ও প্লাসের কাছে। এই জন্য অ্যানোড যেহেতু নেগেটিভ, এই যে অ্যানোড যেহেতু নেগেটিভ, অ্যানায়ন যেহেতু নেগেটিভ, ও যায় অ্যানোডের কাছে। আর ওই যে আয়নের নাম অনুযায়ী আমাদের তড়িৎদ্বারের নামটা হয়। তারপর দেখো একটা ক্যাথোড, এই যে ক্যাটায়ন, সোডিয়াম প্লাস, ও নিজে কোথায় যাবে? একটা মাইনাসের কাছে। তার মানে এটা যেহেতু আমাদের ক্যাটায়ন, এই যেটা যেহেতু ক্যাটায়ন, ক্যাট, ক্যাট কোথায় যাবে? অবশ্যই হচ্ছে আমাদের ক্যাথোডের কাছে যাবে ক্যাটায়ন। আর ক্যাটায়নের জন্য এটা সাইনটা কি? নেগেটিভ। বুঝতেই তো পারছো, প্লাস যাবে মাইনাসের কাছে তাই ক্যাথোড নেগেটিভ, মাইনাস যাবে প্লাসের কাছে তাই অ্যানোড পজিটিভ। এটা এগুলো তড়িৎ বিশ্লেষণ কোষেরটা।
তড়িৎ রাসায়নিক কোষেরটা আবার কেন উল্টা হয় সেটা আমরা তড়িৎ রাসায়নিক কোষ যখন পড়বো তখন দেখবো। এটা হচ্ছে আমরা দেখবো লেকচার 3-তে। ওকে, আর এইটা সবসময়, এটা হচ্ছে একদম চিরন্তন সত্য, এটা সবসময় হবেই। কোষ যেটাই হোক না কেন, এই যে এ যা কে বি, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, সেল যেটাই হোক, ইলেকট্রোলাইটিক সেল হোক বা ইলেকট্রোকেমিক্যাল সেল হোক, যেটাই হোক, সবসময় অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ হবে। এখন তড়িৎদ্বারটা আমার পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, এটা সবসময় হবেই। ওকে, আসো এবার দেখি, আমরা বুঝার চেষ্টা করি যে এই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। এটা তো আমরা দেখলামই, এবার এখানে আসো। তড়িৎ বিশ্লেষণ কোষে কি হবে, ইলেকট্রিসিটি থেকে কেমিক্যাল চেঞ্জ হবে। আসো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। সাপোজ আমার কাছে আছে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড লিকুইড। এখন যেহেতু সে লিকুইড অবস্থায় আছে, তার আয়নগুলো চলাফেরা করতে পারতেছে, তার মানে এটাকে যদি তুমি একটা পাত্রে নাও, এখানে থাকে হচ্ছে বেসিক্যালি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এখন আমার টার্গেট কি, আমার টার্গেট তো এদেরকে আয়নে বিশ্লেষণ করে না, আমার টার্গেট এই পুরো জিনিসটা আছে না, এই পুরো জিনিসটা, এটা ভেঙে আমাকে দিবে হচ্ছে সোডিয়াম ধাতু জমা হবে, সোডিয়াম ধাতু, আর হচ্ছে সাথে জমা হবে ক্লোরিন গ্যাস। এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, এখন দেখো ঠান্ডা মাথায় দেখো এটা বুঝবো আমরা। তো একটা পাত্রে দুইটা আয়ন আছে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। সো ফার্স্টে কি হবে আমার, দেখো আমরা আগে লিখি হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন বা অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি হবে, তুমি একটা কথা মুখস্থই করে ফেলছো বা জানোই, অ্যানোডে অলওয়েজ অক্সিডেশন হয় আর ক্যাথোডে অলওয়েজ রিডাকশন হয়। এখন আমাদের এখানে কে আছে, অ্যানোডে কে যাবে অ্যানায়ন, অ্যানায়ন কে যাবে ক্লোরাইড মাইনাস, অ্যানোডে যাবে হচ্ছে ক্লোরাইড মাইনাস গেল। আচ্ছা যেও কি করবে দেখো তো, ক্লোরিনের যে মাইনাস আছে ও কি এখানে আরো মাইনাস নিবে, নিয়ে কি ওর কোনো লাভ আছে? ওর টার্গেট কি আলটিমেটলি ক্লোরিন গ্যাসে পরিণত হওয়া। সেটা তো তখনই সম্ভব যদি এক্সট্রা ইলেকট্রনটাও ছেড়ে দেয়। তার মানে ও যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, ও যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, তাহলেই তো ওর পক্ষে নিউট্রাল হওয়াটা সম্ভব। এন্ড দেখো এটা কিন্তু এই কথাটার সাথেও মিলে, এই যে অ্যানোডে কি হয় অক্সিডেশন, অক্সিডেশন মানে কি জারণ, আর জারণ মানে কি আশা করি পড়ছো মনে আছে, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। তো এখানে ইলেকট্রন ছাড়া লাগবে। আর বাকিটা যদি তুমি এটাকে ক্লোরিন গ্যাস বানাতে চাও, এখানেও 2 দাও, এখানেও 2 দাও, সামনেও একটা 2 দাও, দুইটা ক্লোরিন, তার মানে ইলেকট্রনও কয়টা ছাড়বে, দুইটা ছাড়বে গেল। এবার আসো আমরা ক্যাথোডে আসি, এবার আমরা ক্যাথোডে আসি, ক্যাথোড রিঅ্যাকশন। সো ক্যাথোড রিঅ্যাকশন কি হবে, অবশ্যই উপরেরটা যদি অক্স হয় মানে জারণ হয়, এটা কি হবে রেড হবে বা বিজারণ হবে। বিজারণ মানে কি, এই যে আমাদের সোডিয়াম প্লাস আছে, জারণ মানে যদি ইলেকট্রন ছাড়ন হয়, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ও কি করবে, একটা ইলেকট্রন নিবে, নিয়েও কিসে পরিণত হয়ে যাবে, সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। আর দেখো বাকিটা তুমি যদি চাও সমতা করতে, ওই যে উপরে নিচে ইলেকট্রনের আদান প্রদান সমান দেখাইতে, তাহলে তুমি এই কাজটা করতে পারো, এই যে দুইটা সোডিয়াম দুইটা ইলেকট্রন, এই যে দুইটা সোডিয়াম। তাহলে দেখছো আমরা কিন্তু পেয়ে গেছি সোডিয়ামকে সলিড হিসেবে আর ক্লোরিনকে গ্যাস হিসেবে। শুরু করছিলাম কি নিয়ে, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ নিয়ে, পাইছি কি প্রোডাক্ট হিসেবে, এদেরকে বিশ্লেষণ করে বা ভেঙে আমি এদের মৌল অবস্থায় পাইছি। বাকিটা সোডিয়াম তো সলিডই হয় আর ক্লোরিনটা গ্যাসও হয়। আর দেখো এটাও কমন সেন্স, সোডিয়াম প্লাস অলরেডি তার মধ্যে ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ছাড়ছে দেখে তো প্লাস, সে তো এখন আর ইলেকট্রন আরো ছাড়বে না, উল্টা তার জন্য ভালো কি হবে, ইলেকট্রন নিয়ে সে ধাতুতে পরিণত হয়ে যাওয়া। ওকে, এবার দেখো কি হয়েছে, মাইনাসটা কই গেছে অ্যানোডে, তার মানে অ্যানোড কি পজিটিভ, প্লাসটা কই গেছে ক্যাথোডে, তার মানে ক্যাথোড কি নেগেটিভ। আর অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ, এ যা ক্যাবি সবসময় হবে, অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। তার মানে এই যে সাপোজ এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট, সোডিয়াম প্লাস আছে ক্লোরিন মাইনাস আছে। এন্ড দেখো ব্যাটারির যে বড় দাগটা, এই যে ব্যাটারি আমরা এভাবে আঁকি না, এই যে বড় দাগটা এটা হচ্ছে পজিটিভ আর ছোট দাগটা এটা হচ্ছে নেগেটিভ। তার মানে পজিটিভ যে পোর্শনটা, এই পজিটিভের কাছে কে যাবে নেগেটিভ, নেগেটিভ 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 নেগেটিভ। সো এই যে পজিটিভের কাছে যেহেতু নেগেটিভ যাচ্ছে, তাই এটাকে আমরা কি নামে ডাকবো, অ্যানোড, অ্যানোড। ঠিক একইভাবে আসো উল্টাটা নিয়ে যদি আমরা কথা বলি, এই যে এটা কি আমাদের ছোট প্রান্তটা বা নেগেটিভ প্রান্তটা, নেগেটিভের কাছে কে যাবে পজিটিভ, পজিটিভ পজিটিভ। তাহলে এটা যদি অ্যানোড হয় এটাকে কি বলবো আমরা, ক্যাথোড, ক্যাথোড। ওকে, লিখে আছে সব, তা হচ্ছে আমি একটু পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। ওকে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষের একদম বেসিক সেটআপ। আমরা খুব ইজি একটা এক্সাম্পল লবণ দিয়ে দেখছি, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেখছি। এবার দেখো এটার মধ্যে না কিছু ভেরিয়েশন আছে। যেমন প্রথম ভেরিয়েশনটা আমরা দেখে ফেলছি, যখন তুমি এটাকে লিকুইড অবস্থায় নিবা, লিকুইড মানে বুঝছো তো, যে সাপোজ সোডিয়াম ক্লোরাইড তোমার কাছে ছিল হচ্ছে সলিড, এটাকে তুমি 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাইছো, এটা হয়ে যাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লিকুইড। এটা সিম্পল জিনিস।
সো ওর মধ্যে কোনো ভেজাল নাই। এই দ্রবণে থাকবে হচ্ছে আমার সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, একটু আগে যা দেখছো তাই। সোডিয়াম প্লাস ক্যাথোডে যাবে, ইলেকট্রন নিবে, নিয়ে হচ্ছে সোডিয়াম ধাতু হবে। তারপর ক্লোরিন মাইনাস হচ্ছে ইলেকট্রন ছাড়বে, ছেড়ে হচ্ছে ক্লোরিন গ্যাস হবে। সমতা করে দিলে 2 2 দিয়ে দিলা, এটা হচ্ছে কাজ এতটুকুই। এটাতে তেমন কোনো ঝামেলা নাই। বাট ঝামেলা শুরু হয় আসলে এইখান থেকে। সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি অ্যাকুয়াস নাও, অ্যাকুয়াস মানে কি, এটা জলীয় দ্রবণ। মানে কি, আমার কাছে সোডিয়াম ক্লোরাইড ছিল, তার সাথে তুমি আবার এখন পানি মিশাইছো। সো দ্রবণে আলটিমেটলি আয়ন কে থাকবে দেখো, সোডিয়াম প্লাস থাকবে, ক্লোরিন মাইনাস থাকবে, আরো এক্সট্রা থাকবে হচ্ছে এইচ প্লাস, ওইচ মাইনাস। ঝামেলা বুঝছো কোন জায়গায়? দ্রবণে এখন এক্সট্রা তোমার ক্যাটায়ন অ্যানায়ন চলে আসছে। একটু আগে তো সোডিয়াম আর ক্লোরিন ছিল, আইডিয়াটা সিম্পল ছিল যে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে। কিন্তু এখন দুইটা করে ক্যাটায়ন আর অ্যানায়ন, তো তখন একটু ঝামেলা হয়ে গেল না, যে কোন ক্যাটায়নটা ক্যাথোডে যাবে বা কোন অ্যানায়নটা অ্যানোডে যাবে। এন্ড দেখো কেস আবার দুই রকম, একটা হচ্ছে ডিআইএল মানে হচ্ছে ডাইলিউটেড বা লঘু, এটা হচ্ছে আমাদের লঘু, লঘু এটা। আর এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড বা হচ্ছে গাঢ়। ওকে, দেখো মনোযোগ দিয়ে বুঝো, এখনই হচ্ছে আমাদের কাজে লাগবে। ওই যে ক্লাসের শুরুতে যে সক্রিয়তার ব্যাপার স্যাপার পড়ে আসছি, সক্রিয়তার সারি, ওই জিনিসটা এখনই আমাদের কাজে লাগবে। দেখো সোডিয়াম প্লাস আর এইচ প্লাস, আগে এদেরকে নিয়ে কথা বলি। আমরা দেখে আসছি যে ধাতু হিসেবে সোডিয়াম বেশি সক্রিয় হাইড্রোজেনের থেকে। তাহলে যদি বলি এবার ক্যাটন হিসেবে কে সক্রিয়, ক্যাটন হিসেবে নিশ্চয়ই সিরিয়াল উল্টাটাই, যে সোডিয়াম আর হাইড্রোজেন প্লাসের মধ্যে বেশি সক্রিয় হাইড্রোজেন প্লাস। ওই যে মনে আছে সক্রিয়তা সিরিজ, লিখে কেন ম্যাগাইভার এলো, সোডিয়াম উপরে থাকে হাইড্রোজেন নিচে থাকে। তার মানে ধাতু হিসেবে সোডিয়াম সক্রিয়, বাট এখানে তো ধাতু নেই, এখানে কে আছে, ক্যাটায়ন। সো হাইড্রোজেন হচ্ছে সোডিয়ামকে হারায় দিবে, সোডিয়ামও দৌড় দেওয়ার চেষ্টা করবে, এটা কি মাইনাস তড়িৎ তো, এই মাইনাসে সোডিয়াম প্লাসও যাওয়ার চেষ্টা করবে আর হাইড্রোজেন প্লাসও যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এদের এই যে যাওয়ার যে রেসে জিতবে হচ্ছে আমাদের হাইড্রোজেন প্লাস। ওকে, আচ্ছা। সো তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের ক্যাথোড রিঅ্যাকশনটা কি হবে, সি ফর ক্যাথোড রিঅ্যাকশন, এইচ প্লাস সে যে ইলেকট্রন নিবে, নিয়ে হয়ে যাবে হাইড্রোজেন। আর হাইড্রোজেন তো পরমাণু হিসেবে থাকে না, থাকে হচ্ছে তোমার কি গ্যাস হিসেবে। সো 2 দিলাম, 2 দিলাম, 2 দিলাম, ব্যালেন্স করে দিলাম। ওকে, আচ্ছা। এবার আসো, আরেকটা প্রতিযোগিতা ওই পাশে চলবে। সেই প্রতিযোগিতাটা কি, এখানে হচ্ছে আমাদের ওইচ মাইনাসও যেতে যাবে এইদিকে, যেহেতু এটা প্লাস অ্যানোড, অ্যানোডে হচ্ছে ওইচ মাইনাসও যেতে যাবে, আবার ক্লোরিন মাইনাসও যেতে যাবে। কিন্তু আমরা তো জানি যে সক্রিয়তা সিরিজে ওইচ মাইনাস হচ্ছে বেশি সক্রিয় কার থেকে, ক্লোরিন মাইনাসের থেকে। সো এই জন্য জিতে যাবে কি আমাদের ওইচ মাইনাস। আর ওইচ মাইনাসের রিঅ্যাকশনটা বলছি না যে এটা মুখস্থ করে ফেলো, যে ওইচ মাইনাস গেলে এই যে অ্যানোডে সবসময় একটা রিঅ্যাকশনই হয়, ওইচ মাইনাস গেলে এই যে 4OH মাইনাস 4টা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে হচ্ছে সবসময় আমাকে 2 অণু পানি আর হচ্ছে 1 অণু অক্সিজেন দিবে। এটা একদম মুখস্থ, এর আগে বুঝে আসছে আগের পেজগুলোতে, বাট বলতেছি যে পরীক্ষা তাড়াতাড়ি লেখার জন্য এটা মুখস্থ করে ফেলাটাই বেটার। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখছো তুমি, অনেক লঘু সোডিয়াম ক্লোরাইড দিচ্ছে, মানে মনে করো হচ্ছে অনেক বেশি পরিমাণ পানি নিয়ে তাতে অল্প কয়েক চামচ বা অল্প কয়েক চিমটি হচ্ছে লবণ মিশাইছো। আসলে তুমি তড়িৎ বিশ্লেষণ এটা করতেছো সোডিয়াম ক্লোরাইডের, কিন্তু সোডিয়াম ক্লোরাইড এত লঘু ডাইলিউটেড যে এখানে পানির ঘনমাত্রা বলো বা হচ্ছে ওর সক্রিয়তা বলো, সবকিছু মিলে পানির আয়নগুলোর প্রায়োরিটি এখানে এত বেশি। তড়িৎ বিশ্লেষণ করতেছিলা সোডিয়াম ক্লোরাইডের, পাওয়ার কথা সোডিয়াম আর ক্লোরিন, এই যে এদেরকে পাওয়ার কথা, বাট পেয়ে গেছো কাকে দেখছো, পাইছো যাদেরকে, তারা হচ্ছে এই যে একটা হচ্ছে হাইড্রোজেন এটা, আর একটা হচ্ছে কি অক্সিজেন। অ্যাজ ইফ তুমি হচ্ছে আসলে সোডিয়াম ক্লোরাইডের না, পানির তড়িৎ বিশ্লেষণ করছো, তাই না? পানিকে ভাঙলে কি পাওয়া যায়, হাইড্রোজেন আর অক্সিজেন। সেখানে পানি এত বেশি পরিমাণে ছিল, লবণ এত কম লঘু ছিল, লবণের কাজটা কি হয়েছে, লবণ দেওয়ার কারণে ওই যে বলতেছিলাম না পানি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু লবণ মিশালে ওর পরিবাহিতা বেড়ে যায়। লবণ বেসিক্যালি হচ্ছে ওর তড়িৎ পরিবাহিতাটা বাড়াই দিচ্ছে। বাকিটা হচ্ছে তড়িৎ পরিবহনে এখানে আর কোনো বেচারা তো কোনো কিছুই করতে পারেনি, যেখানে ক্যাথোড অ্যানোড ওর তৈরি হওয়ার কথা ছিল, তৈরি হয়েছে আসলে হাইড্রোজেন আর অক্সিজেন। এবার আসলে থার্ড কেস, পরীক্ষা যেটা আসে বা সবচেয়ে কমপ্লিকেটেড যেটা, যদি এটাকে আমি কনসেন্ট্রেটেড অবস্থায় নিই। কনসেন্ট্রেটেড মানে কি, এবার ঘনমাত্রা আসলে সোডিয়াম প্লাসের বেশি। এই যে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা আমরা কিভাবে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে, ঘনমাত্রা এইচ প্লাসের থেকে বেশি। আবার ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাও ওইচ মাইনাসের থেকে বেশি। এখন এটা মনে রাখবা, এখানে দুইটা ঘটনা ঘটে, একটা একটা উল্টা আর কি। রেস হবে নিশ্চয়ই এইচ প্লাস আর সোডিয়াম প্লাসের মধ্যে, কিন্তু দেখো এখানে এইচ প্লাসের সক্রিয়তা কি বেশি হচ্ছে আমাদের সোডিয়াম প্লাসের থেকে। আবার যেহেতু গাঢ় নিছি, এই জন্য সোডিয়াম প্লাসের ঘনমাত্রা আবার হচ্ছে এইচ প্লাসের থেকে বেশি।
কি একটু কনফিউশন মনে হচ্ছে না যেখানে ঘটনাটা কি হচ্ছে? আবার বলি, ঝামেলা আছে কিন্তু এখানে। তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী এবার যাওয়ার কথা ক্যাথোডে H প্লাস। আর ঘনমাত্রা যেহেতু বেশি, যত বেশি নিচ্ছ তত বেশি আয়ন যাবে না, তত হচ্ছে ধাক্কাধাক্কি করে আগে চলে যাবে। ঘনমাত্রা অনুযায়ী এবার যাওয়ার কথা হচ্ছে সোডিয়াম প্লাস। সো মনে রাখবা যে আমাদের ক্যাটায়নের ক্ষেত্রে কে জিতবে? ক্যাটায়নের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব হচ্ছে আমাদের যে সিরিজ, অ্যাক্টিভিটি সিরিজ, সেটাকে। আবারও বলতেছি কি হচ্ছে, ঝামেলা হয়ে গেছে যে একদিকে হচ্ছে যে তড়িৎ রাসায়নিক সারি, আরেকদিকে হচ্ছে যে ঘনমাত্রা, একটার উল্টা। আনসার দিব কোনটার বেসিসে? দুইটার মধ্যে কোনটার বেসিসে আমি বলবো যে আচ্ছা কে যাবে? ক্যাটায়নের জন্য কি বললাম? সিরিজ। তার মানে সিরিজে কে উপরে? হাইড্রোজেন। সো হাইড্রোজেন যেহেতু বেশি সক্রিয়, তাহলে কি হবে এখানে? হাইড্রোজেন প্লাস, সে হচ্ছে একটা ইলেকট্রন নিবে, নিয়ে হয়ে যাবে হাইড্রোজেন। মানে এই রিঅ্যাকশনটা হবে আর কি, দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস। অ্যানোডের ক্ষেত্রেও সেম সমস্যা না? অ্যানোডের ক্ষেত্রেও সমস্যা কি? ঘনমাত্রা ক্লোরাইডের বেশি, কিন্তু সক্রিয়তা আবার হাইড্রোক্সিলের বেশি। তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী হাইড্রোক্সিল হচ্ছে বেশি টেন্ডেন্সি যে রিঅ্যাকশন করার, কিন্তু ক্লোরাইডের তো সংখ্যা, অণুর সংখ্যা অনেক বেশি, মানে আয়নের সংখ্যা অনেক বেশি। সো ও কি বেশি যে রিঅ্যাকশন করার কথা, কনফ্লিক্ট লাগতেছে আবারও। একজনের ঘনমাত্রা বেশি, আরেকজনের ওই যে সিরিজ অনুযায়ী প্রায়োরিটি বেশি। অ্যানায়নের ক্ষেত্রে দেখতে হয় ঘনমাত্রা। জাস্ট তুমি এই জিনিসটা মনে রাখবা, এই টাইপের কোশ্চেন আনসার করা কোনো ব্যাপারই হবে না, যে ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে সিরিজ আর অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে ঘনমাত্রা। সো তাহলে অ্যানায়নের হিসাবে কে যাবে? ক্লোরিন মাইনাস হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে হচ্ছে ও হয়ে যাবে ক্লোরিন গ্যাস। তাহলে দেখো এখানে দুইটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে। আমাদের H প্লাস রিঅ্যাকশন করে ফেলছে, ক্লোরিন মাইনাস রিঅ্যাকশন করে ফেলছে, বাকি কে? সোডিয়াম প্লাস ও OH মাইনাস। বেসিক্যালি এরা যেটা করে, সোডিয়াম প্লাস আর OH মাইনাস মিলে তৈরি করে ফেলা হচ্ছে ক্ষার। এখন একটা কথা বলি, পরীক্ষায় হচ্ছে প্রথমটা আসবে না, খুব সহজ জিনিস, লিকুইডকে করলে কি কি পাওয়া যাবে বুঝাই যায়। আর দ্বিতীয়টা আসে না, কোশ্চেনে যদি কনসেন্ট্রেটেড নাও বলা থাকে, গাঢ় যদি নাও বলা থাকে, এটা যদি বলা থাকে ব্রাইন বা কিচ্ছু না বলা নাই, জাস্ট বলা যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, কিচ্ছু বলা নাই, জাস্ট বলা সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, তখনও তুমি গাঢ়টাই ধরে নিবা। এন্ড এই তিনটা প্রোডাক্ট ভালো হয় মুখস্থ করে ফেলো। যদি কিভাবে? যদি কোনো তুমি ধাতব হ্যালাইডকে নাও, ধাতব হ্যালাইড কে? ধাতু আছে একটা, তার সাথে একটা হ্যালোজেন আছে, তখন সবসময় হাইড্রোজেন পাবা, হ্যালোজেন পাবা, আর একটা ক্ষার পাবা। যেমন এই যে ভিডিওটা পজ করে নিজে একটু ট্রাই করো, একটা প্র্যাকটিস করলে শিখা হয়ে যাবে। এই যে সাপোজ তুমি কেবিআর, কেবিআর কে তুমি অ্যাকুয়াস নিলা, গাঢ় লঘু কিচ্ছু বলা নাই, কিছু যেহেতু না বলা নাই, আমরা থার্ড কেসটাই ধরলাম। কেবিআর নিলে কি কি পাবো? হাইড্রোজেন পাবো, ব্রোমিন পাবো, কেওএইচ পাবো। দেখছো খুব ইজি, হাইড্রোজেন বানাবা, হ্যালোজেন বানাবা, ওর একটা ক্ষার বানাবা, কাজ শেষ। তুমি এবার ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়ে ট্রাই করতে পারো, KCl নিয়ে ট্রাই করতে পারো। আসো ট্রাই করি। KCl নিলে কি হবে? হাইড্রোজেন পাবা, ক্লোরিন পাবা, NOH এর জায়গায় KOH পাবা। আমি তো তখন কনসেপ্ট বুঝেছি সবকিছু, তোমাদের তো ভার্সিটিতে তাড়াতাড়ি MCকিউ আনসার করতে হবে। তুমি জাস্ট এই যে পুরো আইডিয়াটা ভেবে শিখলাম, এটা মনে রাখলেই হবে। কনসেপ্ট তুমি দরকার হলে বারবার ভিডিওটা দেখে হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কোনো সমস্যা নেই। বাট আসলে আনসার করা লাগবে কোশ্চেনে, মানে পরীক্ষা এই জিনিসটাই। যেমন দেখো এখানে হচ্ছে চার্ট দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড যদি গলিত হয়, এই যে গলিত গুলোর ক্ষেত্রে তো কোনো কোনো কথাই নেই, যে আছে তাকেই পাবা, সোডিয়াম পাবা, ক্লোরিনকে পাবা, যে আছে সে। কিন্তু এই যে দেখছো হ্যালাইড গুলা, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড, হ্যালাইড গুলার ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন, অ্যানোডে পাচ্ছি হ্যালোজেন, আর সাথে কি পাবো? প্রত্যেকটার ক্ষেত্রে এই যে সাথে পাবো হচ্ছে, আচ্ছা লিখে দিই, যার যারটা তারটা লিখে দিই। একটা পাবো হচ্ছে সোডিয়াম, তো তাহলে পাবো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পাবো। তারপর এখানে পটাশিয়াম আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে পাবো। এখানে ম্যাগনেসিয়াম আছে, তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সাথে পাবো। লজিক হচ্ছে ওই যে একই। পরীক্ষায় আসলে এই তিনটাই বেশি আসবে, মানে আসে আর কি মোস্টলি এই তিনটা থেকে স্টার্ট দিয়ে দিচ্ছি। আর বাকিটা দেখো, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে তো হাইড্রোজেনই পাবা। সালফেট আর অক্সিজেনের মধ্যে কাকে পাবা? অবশ্যই অক্সিজেনকে পাবা। ওই যে তড়িৎ রাসায়নিক নাসায় কোলাবেন হাসে, এই যে নাইট্রেট, তারপর হচ্ছে সালফেট, তারপর নিচে হচ্ছে আমাদের কি হাইড্রোক্সিল। সো হাইড্রোক্সিল থাকলে তো হাইড্রোক্সিলই যাবে, গেল। তারপর কি? পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে? হাইড্রোজেন। ওই যে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী ক্যাটায়নের সিরিজ হচ্ছে উল্টা, নাইট্রেটের, আর এই যে দেখো নাইট্রেট উপরে হাইড্রোক্সিল নিচে, তাহলে কাকে পাবা? অক্সিজেনকে। তারপর কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কে যাবে? হাইড্রোজেন, যা শিখছি আর কি এতক্ষণ। আর এখানে তো আছেই ওএইচ, ওএইচ থাকলে তো আর কম্পিটিশনের কোনো ব্যাপার নাই, পাবাই হচ্ছে অক্সিজেনকে। লাস্ট হচ্ছে দেখো কপার সালফেট,
কপার সালফেট হচ্ছে তড়িৎ রাসায়নিক সারিতে কপার হাইড্রোজেনের ঠিক নিচে। তো হাইড্রোজেনের থেকে কপার কম সক্রিয়, তার মানে আয়নটা কার বেশি সক্রিয় হবে? কপারেরটা। ওই যে আমরা বলছি ধাতু সক্রিয়তা সিরিজ আর ক্যাটায়নেরটা হচ্ছে উল্টা। সো হাইড্রোজেনের থেকে যদি কপার কম সক্রিয় হয় তাহলে কপার আয়ন হিসেবে বেশি সক্রিয় হবে, ক্যাটায়ন যেহেতু উল্টা। সো এই জন্য কপার পাচ্ছ। দেখছো এতক্ষণ হাইড্রোজেন ঠিকই পাইছো, এখানে এসে কিন্তু আর হাইড্রোজেন পাও নাই, পাইছো হচ্ছে কপার। দেখো প্রথম দুইটাতে তো হাইড্রোজেন ছিলই না, এই জন্য হাইড্রোজেন পাও নাই। এরপরে প্রত্যেকটা অ্যাকুয়াস নিচে দেখে হাইড্রোজেন ছিল, বাট এরপর একটা অ্যাকুয়াস নিছো কিন্তু সাথে আবার আছে কপার, যে কিনা হাইড্রোজেনের থেকে কম সক্রিয়, তার মানে তার আয়নটা হচ্ছে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, এই জন্য রিয়াকশন করে পাইছি কপার। আর এই তো সালফেট আর ওইচ এর মধ্যে কে বিক্রিয়া করবে? সালফেট আর ওইচ এর মধ্যে ওইচ বিক্রিয়া করে অক্সিজেন তৈরি করবে। এই জিনিসটা চারটা যদি একবার একটু বুঝো, এখান থেকে প্রত্যেকটা থেকে একটা করে এক্সাম্পল যদি একটু হাতে লিখো, দেখবা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আসো কোয়েশ্চেন দেখি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত হয়। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে উৎপাদিত কি হয়? আমরা তো জানি, আগে লিখে ফেলি। আমরা শিখছি এতক্ষণ হাইড্রোজেন পাবো, ফ্লোরিন পাবো, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। এবার হচ্ছে অপশন মিলাই। কি বলছে? ক্যাথোডে সোডিয়াম, ভুল। ক্যাথোডে সোডিয়াম, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। ক্যাথোডে আমাদের হচ্ছে অ্যানোডে অক্সিজেন দিচ্ছে, আর হচ্ছে ক্যাথোডে সোডিয়াম দিচ্ছে, এটাও না। আর হচ্ছে অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন। হ্যাঁ, এটা মিলে গেছে, পেয়ে গেছে আমরা সঠিক উত্তর সি। এই যে এটা কি হয়? অ্যানোড, অ্যানোডে ক্লোরিন, আর ক্যাথোডে কি? ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন। আর ওভারঅল সোডিয়াম আর ওইচ থেকে যায়, তারা মিলে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড। গেল। তারপর কি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? কোনটা উৎপন্ন হয় না বলছে, ডিওতে আসছে। খুব ভালো কোয়েশ্চেন, 15-16 সালে আমি যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছরে। সোডিয়াম উৎপন্ন হয় না। আমরা দেখছি উৎপন্ন হয় কে? হাইড্রোজেন, ক্লোরিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে দেখো, এই তিনজনই উৎপন্ন হয়। তার মানে উৎপন্ন হয় না কে? উৎপন্ন হয় না হচ্ছে আমাদের সোডিয়ামটা। এইটাই যদি দিতে হচ্ছে কার জন্য নেওয়া যায়? কে আই, পটাশিয়াম আয়োডাইড। এই উত্তরগুলোই দেখো, ক্লোরিনের নিচে হইতো আয়োডিন, হাইড্রোজেনের নিচে হাইড্রোজেন হইতো, আর পটাশিয়াম যেহেতু নিচে হইতো পটাশিয়াম হাইড্রোক্সাইড, কে ও এইচ। তো এইভাবে কয়েকটা তুমি নিজে লিখে ফেলো না, আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ধরো তুমি হচ্ছে এখানে লিখো ম্যাগনেসিয়াম ব্রোমাইডেরটা, এটা লিখো, কেসিএল একটা লিখো, দেখবে একদম মুখস্থ হয়ে যাবে প্যাটার্নটা। ওকে। আচ্ছা, নিষ্ক্রিয় ইলেকট্রোড। নিষ্ক্রিয় ইলেকট্রোড বলতে এটা একটু জেনে রাখো, নিষ্ক্রিয় ইলেকট্রোড হিসেবে সাধারণত প্লাটিনাম, তারপর হচ্ছে গ্রাফাইট, তারপর হচ্ছে গোল্ড, এদেরকে ব্যবহার করা হয় আর কি। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটা উৎপন্ন হয়? এই যে দেখো, যেহেতু H2SO4 অ্যাকুয়াস বলা বলতে এখানে অ্যানায়ন হিসেবে কে কে আছে? মানে অ্যানোডে যে যাবে প্রতিযোগিতা করবে, যে অ্যানোড তো হচ্ছে কি প্লাস, এই প্লাসের কাছে যে প্রতিযোগিতা করবে কে কে করবে? ওইচ করবে, এই যে জলীয় দ্রবণ থেকে ওইচ। আর সালফেট যেহেতু আছে, সালফেট তো করবেই, বাট ওই যে তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী জিতবে কে? আমাদের ওইচ। আর ওইচ যদি একবার জিতে, জানোই তো ওইচ থেকে কি পাওয়া যায়? পানি পাওয়া যায়, আর পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? হচ্ছে আমাদের অক্সিজেন। যদি সালফিউরিক অ্যাসিড কেন পাওয়া যাবে অক্সিজেন। বাকিটা চার্টে তো ছিলই, আমি তা হচ্ছে আরেকবার বুঝাই দিলাম। এই তো, এটাই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারটা। এন্ড আমরা এখানে দেখলাম হচ্ছে কোয়ালিটেটিভ, গুণগত ব্যাপারটা। কোয়ালিটেটিভ বা গুণগত ব্যাপারটা মানে হচ্ছে কাকে পাওয়া যাবে, হ্যাঁ, বা কে কে হচ্ছে তড়িৎ পরিবহন করে করে না, বিশ্লেষণ হয় হয় না। পরের যে লেকচারটা, লেকচার 2 ফ্যারাডের যে সূত্রগুলো পড়বো, সেখানে আমরা ম্যাথগুলো দেখবো। ওইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত। মানে এখন তো জাস্ট আমরা এতটুকুতেই ছেড়ে দিচ্ছি, সোডিয়াম পাওয়া যায় নাকি যায় না। তখন আমরা দেখবো হচ্ছে সোডিয়ামটা কতটুকু পাওয়া যায়, বা ক্লোরিন যদি পাওয়া যায়, ক্লোরিনটা কতটুকু পাওয়া যায়। এই তো, এটাই ছিল আমাদের লেকচার 1। দেখা হচ্ছে লেকচার 2 তে। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।